তোকে এমন মজা দিব সারা জীবন ভুলতে পারবি না। এসে দেখ একবার, আমার ছোঁয়া অনেক মজা পাবি। আচ্ছা, আপনি কি কোনো পতিতা মহিলা খুঁজছেন? এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। আজকে একটাও কাস্টমার পেলাম না, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে 2 দিন ধরে না খেয়ে আছি, জানি না আর কতদিন এইভাবে না খেয়ে থাকতে হবে। যদি আজকে একটা কাস্টমার পেতাম তাহলে খুব ভালো হতো, এই ক্ষুধা নিবারণ করতে পারতাম, কিছু টাকা পেতাম তার কাছ থেকে। হঠাৎ মেঘের গর্জন শুনে চোখ দুটো আকাশের দিকে অটোমেটিক চলে গেল। মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, ভারী বর্ষণ নামবে। এখন আমি এত রাত্রে কোথায় যাব? হঠাৎ করে দমকা হাওয়া শুরু হয়ে গেল। আশ্রয় কিন্তু খুঁজতে হবে, তাই এদিক ওদিক তাকাতে লাগলাম। একটা দোকানের সামনে নিভু নিভু বাতি জ্বলছে, দৌড় দিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। গ্রাম থেকে আজকে শহরে আসলাম, এসে কোনো কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। হঠাৎ করে দমকা হওয়া শুরু হয়ে গেল, তাই দৌড়ে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে তো আমি অবাক। দোকানের সামনে গিয়ে দেখি একটা মেয়ে গুটিসুটি মেরে দোকানের এক সাইডে কাপটি মেরে বসে আছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করলাম না, হঠাৎ একটা অচেনা মেয়ের সাথে কথা বলা যাবে না। একটা ছেলে এসে আমার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে, তার সাথে কি কথা বলবো? সে কি কোনো পতিতা খুঁজতেছে? তার সাথে একটু কথা বলে দেখি কি হয়। আচ্ছা, আপনি কি কোনো পতিতা মহিলা খুঁজছেন? মানে পতিতা মহিলা খুঁজবো কিসের জন্য? আমি আর পতিতা মহিলা দিয়ে কি হয়? যেভাবে কথা বলছিস মনে হয় কিছুই বুঝিস না। পতিতা মহিলাদের দিয়ে কি হয় জানিস না? আজব তো, আপনি এভাবে গায়ে পড়ে কথা বলতেছেন কিসের জন্য? আমি তো বললাম জানি না। তোকে তো দেখে মনে হচ্ছে তুই গ্রাম থেকে এসেছিস, আজকে প্রথম শহরে নাকি? জি, আজকে প্রথম। আমার সাথে যাবি? তোকে বুঝিয়ে দেব পতিতা মহিলাদের দিয়ে কি হয়, কিন্তু তার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। আপনাকে আমি টাকা দেবো কিসের জন্য? আর আপনার সাথে আমি কোথাও যাচ্ছি না। চল, তোকে এমন মজা দিব সারা জীবন ভুলতে পারবি না। এসে দেখ একবার, আমার ছোঁয়া অনেক মজা পাবি। আপনি কি এসব নোংরা কথা বলতেছেন? বুঝতেছি না। আমি বলতেছি না আমি এরকম খারাপ ছেলে না। চলেন না, আমি কিছুদিন থেকে কিচ্ছু খেতে পারছি না। টাকার জন্য আজ আমি পতিতা। অসুস্থ ছিলাম তাই কাজ করতে পারিনি, আজকে একটু সুস্থ হয়েছি। আমাকে একটু টাকা দিলে ভালো হয়। আপনার যেমন করে খুশি আমাকে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, আমি কোনো বাধা দেব না। দেখেন, আমি আপনাকে আপু ডাকতেছি, তাও প্লিজ এরকম নোংরা কথা বলবেন না আমাকে। আমি কোনো উপায় না পেয়ে ছেলেটার কাছে চলে আসলাম আর আমার বুকে থাকা কাপড় সরিয়ে দিলাম, কারণ একটা ছেলেকে দুর্বল করার জন্য মেয়েদের বুকের কাপড় সরিয়ে দেওয়াই যথেষ্ট। এক কথায় শরীরে যা কাপড় ছিল সবকিছু খুলে ফেললাম। আমার তো টাকা নিতেই হবে, যেভাবেই হোক। হঠাৎ করে মেয়েটা তার শরীর থেকে কাপড়গুলো ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লজ্জায় চোখ দুটো বদ্ধ করে নিলাম। উনি এসব কি করতেছে? প্লিজ আপনি আপনার কাপড়গুলো পরে নেন, আমার সাথে এরকম করবেন না। আমি আপনাকে কখনোই এইভাবে স্পর্শ করবো না। প্লিজ আপনি আপনার কাপড়গুলো পরে নেন। এত সাধু হতে হবে না, একবার স্পর্শ করে দেখ, ভুলতে পারবি না। দেখবি আমার নাম্বার নিয়ে যাবি সঙ্গে করে, আর আমাকে প্রতি রাতে ডাকতে আসবি। একবার স্পর্শ করে দেখ। আমি আপনাকে এমনি কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি সেই টাকাগুলো দিয়ে কিছু খেয়ে নেবেন। তারপর আপনি আপনার সাথে এরকম করবো না, আপনি কাপড়গুলো পরে নেন। সত্যি বলতেছেন? আমাকে টাকা দিবেন? আমি আসলে কিছু খাই না কয়দিন ধরে, তাই আমার মাথা ঠিক নেই। আপনি অনেক ভালো মানুষ, অন্য কেউ হইলো এত তো ঝাঁপিয়ে পড়তো আমার শরীরের উপর। আপনি আমার কাছে কিছু টাকা নেন, কিন্তু আমাকে একটু সাহায্য করেন। আমি আজকে প্রথম এসেছি, আর এসেই তো দেখতে পারতেছেন আকাশের কি অবস্থা। এখন ঝড় নামবে হয়তো। আপনি শুধু বলেন কোথায় যাবেন, আমি ছাড়া অলি গলি সব চিনি, আপনাকে সেখানেই নিয়ে পৌঁছে দেব। আমাকে শুধু থাকার মতো একটা জায়গা খুঁজে দিলেই হবে, আমি কাজ করে বাকিটা চালিয়ে নিতে পারবো। হঠাৎ করে গ্রাম ছেড়ে শহরে আসলেন কেন? শহরে কোনো মানুষ বসবাস করে না, সবাই স্বার্থপর। আমার কথা না হয় পরে শুনবেন, কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, উত্তর দিবেন? আমার মতো প্রতিটা মহিলাকে আবার কিসের প্রশ্ন? আচ্ছা, করেন। আপনি তো দেখতে অনেক সুন্দর একটা মেয়ে, আপনি চাইলে অন্য কোনো কাজ করে খেতে পারতেন। এই লাইনে কিসের জন্য আপনি? তার নিজের ইচ্ছা বা শখের বসে এই লাইনে আসে না, তার পিছনে করুণ একটা কাহিনী থাকে। সেই কাহিনীটা বলা যাবে কি? বৃষ্টি তো হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি এখন শেষ হবে। সেটা তো আমিও দেখতে পারছি। বৃষ্টি আজ মনে হয় মেঘ মামার সাথে ঝগড়া করেছে, তাই তার কান্না জমিতে ছিটিয়ে দিচ্ছে। আপনাকে দেখতে সত্যি অসাধারণ মনে হচ্ছে, কোনো একটা রাজকন্যা। আপনার কাহিনীটা কি আমি শুনতে চাই। বলবো যদি কোনোদিন দেখা হয় আপনার সাথে, কিন্তু আজকে না, ইচ্ছা করছে না বলতে। দেখেছেন
বৃষ্টি হচ্ছে। আমার না বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে। আপনি কি আমার সাথে একটু বৃষ্টিতে ভিজবেন? আমার সাথে অন্য কোনো কাপড় নেই যে বৃষ্টিতে ভিজবো, কাপড় চেঞ্জ করে নেব। আমার সাথে যাবেন না? আমি আপনাকে কাপড় দেব, সমস্যা নাই। যদি আপনার সমস্যা না থাকে আমার সাথে যেতে। আমাকে থাকার জায়গা দিবেন, আমি আপনাকে ভাড়া দিয়ে দেবো, সমস্যা নেই। ভাড়া দেবেন? আচ্ছা, দেখা যাবে। আচ্ছা চলেন তাহলে, আমারও অনেক দিন থেকে বৃষ্টিতে ভেজা হয় না, আজকে না হয় একটু বৃষ্টিতে ভিজি। তারপর সে অচেনা লোকটা হাত ধরলাম। আমি একটা পতিতা মেয়ে, আজকে প্রথম এমন একটা মানুষের হাত ধরলাম যে আমার দেহকে ভোগ করতে চায় না। প্রথমবার এরকম একটা মানুষের সাথে পরিচয় হলো। কারণ যে আমাকে দেখে সে আমাকে অফার করে, তোর দাম কত? যে ছেলেকে আমি সবকিছু উলঙ্গ করে দেখাতে চেয়েছি সে ছেলে আমাকে মানা করেছে। অবাক লাগতেছে ছেলেটার ব্যবহার দেখে। অনেক দিন পর মুক্ত আকাশের নিচে এই সুন্দর বৃষ্টিতে গা ভেজাচ্ছি। যদিও এরকম অনেক বৃষ্টি হয়েছে, আমি অন্যকে মজা দিতে ব্যস্ত তখন অন্যের খাটে। আর আজকে অনেক দিন পর নিজের ইচ্ছা পূরণ করছি, এই রাতে বৃষ্টিতে ভিজছি। মেয়েটাকে দেখতে অনেক মায়াবী লাগতেছে, তার উপর বৃষ্টি ভিজা অবস্থা দেখতে তো একদম পাগলের মতো নেশা ধরে যাচ্ছে মেয়েটার উপর। কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ আমি এরকম বাজে ছেলে না যে পতিতার উপর নজর দেবো। যতই হোক তারা তো পতিতা, কিন্তু তাদের তো একটা আত্মসম্মানবোধ আছে, কারণ তারা তো নিজেদের ইচ্ছা মতো পতিতা হয়নি, সমাজে তাদেরকে বাধ্য করেছে পতিতা হতে। হয়তো তাদেরও কিছু স্বপ্ন ছিল, তারা তো ছোট থেকে জানতো না যে তাদের বড় হয়ে পতিতা হতে হবে। কার ভাগ্যে কি লেখা আছে সেটা শুধু উপরওয়ালাই জানে, আর আমরা শুধু চেষ্টা করি ভালো কিছু করার। যখন চেষ্টাটা করতে গিয়ে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যাই, তখন আর কোনো কিছু মাথায় থাকে না। কি ব্যাপার? সেই কতক্ষণ ধরে দেখছি আপনি আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ব্যাপার কি? লোভে পড়ে যাচ্ছেন না তো আমার শরীরের? কি বলতেছেন? সেরকম কিচ্ছু না, এমনিতেই আপনাকে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। ভাবতেছি যদি আপনি পতিতা না হয়ে অন্যরকম একটা মেয়ে হতেন তাহলে হয়তো আজকে রাতটা অন্যরকম হতো। যদি পতিতা না হতাম তাহলে আজকে আমাকে... না, কিছু বলবো না এখন। আপনার যেটা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু আপনার একটা সমস্যা, আপনি পতিতা। হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি। আপনাকে বারবার সেটা বলতে হবে না, কারণ প্রতিটার ভাগ্যটাই হচ্ছে লাঞ্ছনা ভোগ করার জন্য। লাঞ্ছনা ছাড়া তাদের ভাগ্যে আর কিচ্ছু জোটে না। আমি সেটা বলতে চাচ্ছি না। এখন চলেন আমরা দোকানের সামনে গিয়ে দাঁড়াই, বা আপনার বাসায় চলে যাই। এইখানে তো থাকা যাবে না, বৃষ্টি অনেকক্ষণ ভিজলাম। আচ্ছা চলেন তাহলে আমার সাথে। আর যদি আপনার মান সম্মান বা আত্মসম্মানে বাধা হয়ে দাঁড়ায় আমার সাথে যাইতে, তাহলে আপনি এখানেই বসে থাকেন। আর কিছুক্ষণ পর সকাল হবে, যেখানে খুশি সেখানে চলে যাবেন। আমার কোনো সমস্যা নেই, যাইতে চলেন। তারপর মেয়েটার সাথে যেতে ধরলাম। মেয়েটা দেখলাম যে শহর থেকে একটু দূরে চলে যাচ্ছে, মানে একটু জঙ্গল টাইপ এলাকায় যাচ্ছে। বুঝলাম না মেয়েটা জঙ্গলে থাকে, তাহলে আমি ভয়ে ভয়ে মেয়েটার পিছনে যেতে ধরলাম। মেয়েটা আমার সামনে ধান্দাবাজি করতেছে না তো, যে শহর ছিলেন, আমি শহরের কিছু চিনি না, গ্রামের ছেলে, আমার সাথে ধান্দাবাজি শুরু করে দিল না তো? যা হওয়ার তাই হবে, এত দূর যখন এসেই পড়েছি তার সাথে আর কিছু দূর যাই দেখি তার মতলবটা কি। তারপর দেখলাম সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। তার মানে এই জঙ্গলের মাঝে একাই কুঁড়ে ঘরে থাকে। ভয়ে ভয়ে মেয়েটার পিছনে পিছনে শেষ পর্যন্ত কুঁড়ে ঘরের সামনে চলে আসলাম। এসে একটা মেয়ের কথা শোনা যাচ্ছে, ফোনে কথা বলতেছে মনে হয়। কার সাথে এত জোরে জোরে? এইখানে আমি থাকি, এটাই আমার রাজ্য। এখানে কারো কথা শুনতে হয় না আমাকে। আমার ইচ্ছে মতো আমি এখানে থাকি, আর আমার সাথে একটা ডাইনি থাকে। আপনার সাথে ডাইনি থাকে মানে? বুঝলাম না সঠিক। ভয় পাবেন না, মানুষই থাকে, কিন্তু আমি তাকে ডাইনি নামে সবসময় ডাকি, কারণ তার সাথে আমার সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। ও আচ্ছা, চলেন তাহলে ভিতরে গিয়ে তার সাথে পরিচিত হওয়া যাক। তারপর আমি ছেলেটাকে নিয়ে আমার সেই কুড়ি ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করে দেখি ডাইনির গায়ে কিচ্ছু নেই। তাই আমি ছেলেটার চোখ তাড়াতাড়ি হাত দিয়ে ঢেকে ধরলাম, যাতে তাকে দেখতে না পায়। কিরে, তুই এটা কাকে নিয়ে এসেছিস? স্যার, আমাকে ডাকবি না? দেখতে পারছিস না আমার কি অবস্থা? সেটা তো দেখতেই পাচ্ছি। এখন তাড়াতাড়ি কিছু পরে নে। এসব কি পরে আছিস? কেন, তুই জানিস না আমি কি পরে থাকি? রাতে তুই একটা ছেলেকে নিয়ে এসেছিস কেন আমাদের এখানে? তোর সাথে এত কথা বলতে পারবো না। আগে শরীরে কিছু পরে নে, বুঝেছিস? তারপর পরে বাকি কথাগুলো বলা যাবে। তারপর মিমি একটা জামা পরে নিল, আর আমি লোকটাকে ছেড়ে দিলাম। লোকটা একটু লজ্জা পেয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আমি তাকে কিছু বললাম না। সে বাইরে থাকুক, মিমির সাথে আগে কথা বলার দরকার নেই। কুট্টি কোথাকার, তুই জানিস না আমরা এখানে দুটো মেয়ে থাকি, আর মা পতিতা। একটা ছেলেকে নিয়ে এসেছিস, ব্যবসা করবি বাহিরে করবি, আমাদের ঘরে দেখানো কি আছে? ছেলেটা গ্রাম থেকে এসেছে, শহরে কিছু চেনে না, বিপদে পড়েছে, তাই আমার সাথে এসেছে।
তার জন্য তুমি তাকে আমাদের বাসায় নিয়ে আসবে? সমস্যা কি? রাতে আমার সাথে থাকবে, আমার রুমে, আর তুই তোর রুমে যা ইচ্ছা তাই করতে পারিস। দেখে একটা কুত্তার বাচ্চা আমার সাথে কথা বলতেছে না, রাগ উঠে গেছে। এখন তোর সাথে কথা বলে আর রাগ বাড়াতে চাচ্ছি না। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাকে আমার মতন থাকতে দে। তোদের নিয়ে আর পারি না, আমার ঝগড়া হয়েছে, তোদের মধ্যে আবার কি নিয়ে ঝগড়া শুরু হলো? সেটা পরে শুনতে পারবি। এখন তুই তোর মেহমানকে খাতিরদারি কর, দেখ ঘরে কি আছে। আচ্ছা, তোর সাথে পরে কথা হচ্ছে। মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। এমনিতেই ভিজে কাক হয়ে গেছি, চেঞ্জ করি। তারপর মিমির রুম থেকে বেরিয়ে লোকটাকে সাথে করে আমার রুমে নিয়ে চলে আসলাম। এসে ওনাকে বসে দিলাম চেয়ারে। ভিতর থেকে তো ঘরটাকে একদম অন্যরকম লাগতেছিল, বাহির থেকে মনে হচ্ছে যে ভাঙাচুরা হবে, ভিতরে তো একদম অন্যরকম মনে হচ্ছে, রাজবাড়ির মতো। থাক, আর হাসানোর মতন কিছু বলবেন না, হাসিগুবি কথা বলবেন না, হাসি পাচ্ছে খুব। আমি থাকবো কোথায়? এইখানে আপনি থাকেন, ওই রুমে আপনার বন্ধু থাকে, তাহলে আমাকে নিয়ে আসলেন যে? কেন, আমার সাথে থাকবে নাকি পিছনে একই সাথে? আপনার মাথা ঠিক আছে? কি আজব কথা বলতেছেন আপনি? আপনার সাথে কেন থাকবো আমি? আমি কিভাবে বলবো? এসেছেন যখন থাকার জন্য, যদি না থাকেন তাহলে চলে যাবেন। প্রয়োজন হলে সেটাই করব, দরকার হলে রাস্তায় গিয়ে থাকবো একটা অপরিচিত মেয়ের সাথে। এইভাবে থাকা উচিত না। যা হয়েছে, আপনি এখন বিছানায় থাকবেন, আমি নিচে থাকবো। আমার সাথে থাকতে হবে না, মজা করলাম, টেনশন আর কিছু নেই। আর সকাল হলে দেখতে পারবেন এখানে কি পরিমাণে মজা হয়। আর আমি যাকে ডাইনি বলি তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। কালকে সকালে হয়তো তাকে গিয়ে আমাকে আনতে হবে, তারপর নাটকটা দেখতে পারবেন কি রকম মজা হয়। তাই নাকি? তারা কি সবসময় ঝগড়া করে নাকি? অনেক ঝগড়া হয় তাদের মধ্যে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তাদের ঘটনাগুলো দেখে। আপনি এসব কি করতেছেন আমার সামনে? কেন, চেঞ্জ করছি, সমস্যা কোথায়? কি চেঞ্জ করবেন, তাও আবার আমার সামনে? সমস্যা নেই তো আমার। আপনার কি কোনো সমস্যা আছে? থাকলে কিছু করার নেই। তারপর লোকটাকে বিছানায় ঠিক করে দিয়ে আমি মেঝেতে একটা চাদর বিছিয়ে একটা বালিশ আর একটা গায়ে দেওয়ার জন্য কাঁথা নিয়ে নিলাম আমার সঙ্গে করে। লোকটাকে দেখতে খুব চিন্তিত মনে হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়, একটা অচেনা মানুষের বাসায়, তারপর আমি একটা মেয়ে মানুষ। আর আমি তো একটা খারাপ মেয়ে, তার তো একটু টেনশন থাকবেই। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় আমার সাথে শেয়ার করবেন, আর যদি আপনার কিছু লাগে তাহলে আমাকে জানাবেন। আমি একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা হবে না, আমি থাকতে পারবো, আপনি ঘুমিয়ে পড়েন। আমি ঘুমিয়ে পড়বো, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনিও ঘুমিয়ে পড়েন। আমার যদি আবার কাস্টমার আসে তাহলে তো আমার ঘুম হবে না রাতে। আপনার এই জঙ্গল এলাকায় কে আসবে? তার কি মরণের ভয় নাই? তারা আসতে যাবে কোন দুঃখে? আমার তো টাকার প্রয়োজন, তাই আমাকেই যেতে হবে। তারা তো শুধু ফোন করবে। তাই বলে এত রাত্রে আপনি একজন মেয়ে হয়ে এই জঙ্গলের পথ দিয়ে আবার সেই শহরে যাবেন? এটা অবিশ্বাস্য হচ্ছে না? আমাকে নিয়ে এত আপনাকে ভাবতে হবে না। আপনি আমাকে নিয়ে যত ভাববেন ততই আপনার কাছে আমি খারাপ হয়ে যাব। আর আমি আপনার প্রশ্নের উত্তরগুলো যত দিব ততই আমার জন্য আপনার মনে ঘৃণা তৈরি হবে। তাই প্লিজ আপনি ঘুমিয়ে পড়েন, কালকে সকালে কথা হবে। গুড নাইট। আমিও আর মেয়েটাকে কোনো কিছু বললাম না, চুপচাপ শুয়ে পড়লাম। ঘুম ধরবে না জানি, কারণ একটা অচেনা জায়গায় এত সহজে কারোরই ঘুম ধরে না। তার উপর একটা মেয়ের সাথে একটা অন্যরকম মনোভাব থাকবে, তাও ঘুমানোর বিতা চেষ্টা করতেছি। আর বাসার কথা ভাবতেছি, কী ছিলাম আর কি হয়ে আসলাম শহরে, একদম ফকিরের বেশে। ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে আমার সাথে, ভাগ্যকে তো আর পাল্টানো যাবে না। আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখতে হবে, তিনি যা করবে আমার জীবনের জন্য মঙ্গলের জন্য করবে, কখনো তিনি আমার খারাপ চাইবে না। আমি শুধু তার উপর ভরসা করব, অন্য কারো উপর না। হঠাৎ করে আজকে আমার কি হয়ে গেল, ঘুম ধরতেছে না। শুধু এই লোকটার কথা ভাবতেছি কেন? আজাইরা, আমার তো এসব চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার তো পেট বাঁচাতে হবে। কি করব ভেবে পাচ্ছি না। 5-6 দিন থেকে হাতে টাকা নেই, যা ছিল সবকিছু রোগের পিছনে খরচ করেছি। এখন সামনে গুলো চলবো কিভাবে? মিমির কাছে টাকা আছে, কিন্তু চাইবো কিভাবে? তারও তো টাকার অনেক প্রয়োজন। এখন তো ব্যবসা তেমন ভালো না, কি করব ভেবে পাচ্ছি না। যা হয় হবে, এত টেনশন করে কি হবে? এখন ঘুমানোর চেষ্টা করি, কালকে সকালে দেখা যাবে। আর রাত্রে যদি কোনো কাস্টমার আসে তাহলে তার কোনো টেনশন করতে হবে না। সকালে ঘুম ভেঙে গেল, উঠে দেখি মিমির ঘরে দরজা খোলা। ব্যাপার কি, এত সকালে মিমি ঘুম থেকে উঠেছে? নাকি তার হবু স্বামীর সঙ্গে ঝগড়া করে কোনো অঘটন ঘটালো? এদেরকে নিয়ে আর পারি না, এত জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। মিমির রুমে গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মিমিকে ঘরে দেখা যাচ্ছে না। তাই আশেপাশে দেখতে লাগলাম,
এত সকালে কোথায় চলে গিয়েছে? ভালোভাবে বাড়ির চারপাশ দেখলাম, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। ব্যাপার কি, এত সকালে কোথায় সে? খুব টেনশন হতে লাগলো, বুঝতেছি না। আজকে প্রথম এরকম হলো। এর আগে ওদের অনেক ঝগড়া হয়েছে, সেরকম তো কিছু করেনি মিমি। তাহলে এবার কি একটু বেশি ঝগড়া হয়েছে? তা না হলে এত সকাল সকাল ঘুম থেকে উঠে উধাও হয়ে গেল কেন মিমি? কিরে, এইভাবে উকিঝুঁকি দেয়? কি দেখতেছিস? মনে হচ্ছে অন্যের বাসায় এসেছিস, চোরের মতন এদিক ওদিক তাকাচ্ছিস। ব্যাপার কি কি হয়েছে? শালি, তোকে খুঁজতেছি। এত সকালে রুমের দরজা খুলে রেখে কোথাও উধাও হয়ে গেছিলি? নাকি কাস্টমার এসেছিল? একটা কাস্টমার এসেছিল, তোর খোঁজ করতেছিল। বললাম যে তুই বাইরে গিয়েছিস, কারণ তোর রুমে একটা মানুষ, তাই তোকে ডাকার সাহস পাইনি, তাই তিনি আমাকে নিয়ে গেলেন। ভালো কাজ করেছিস। তো তোর হবু স্বামীর সাথে কথা হয়েছে? আর সবকিছু ঠিক আছে, নাকি আমাকে যাইতে হবে সেখানে? তোকে কিছু করতে হবে না, পরে কথা হয়েছে, সব ঠিক আছে। সে একটু ব্যবসার কাজে ব্যস্ত, বিকালে এখানে আসবে, তখন কথা হবে। আর সে বলতেছে আমাকে নাকি তাড়াতাড়ি তার ঘরে নিয়ে যাবে, কারণ রান্না করার মতন নাকি তার এখন কেউ নেই। আমার সাথে আর চাপাবাজি করতে হবে না। বুঝি আমি ছোট বাচ্চা না। রান্না করার মানুষ নাই নাকি কিসের মানুষ নাই সেটা তো আমি বুঝতেই পারছি। তোকে ছাড়া তার আর থাকা হচ্ছে না। কষ্ট হচ্ছে খুব তোকে ছাড়া থাকতে, তাই নিয়ে যাচ্ছে তোকে। ভালো খবর। তাহলে সেই সুখে মিষ্টি নিয়ে আয় বাজার থেকে। মিষ্টি মুখ কর আমাদের। সবাই একসাথে হোক, তারপর সবাইকে একসাথে মিষ্টি মুখ করাবো। এখন ফ্রেশ হব, তুই গিয়ে তোর মানুষটার জন্য কিছু নিয়ে আয়। এই নে টাকা। আমি ভালো করে জানি তোর কাছে টাকা নাই, কিন্তু আমার কাছে তুই টাকা চাইবি না, সেটা আমি ভালো করে জানি। এই টাকাগুলো তোর, কারণ কাস্টমারটা তোর জন্য এসেছিল, টাকার প্রয়োজন হবে তোর, তার জন্য আমি গিয়েছি। আমার কাছে যে টাকা আছে তাতেই চলবে। কয়েকদিন তুই গিয়েছিস, তোর কাছে টাকাটা রেখে দে, আমার লাগবে না। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। এই নে তোর টাকা, আর তোর যা ইচ্ছা কিন। এই নে তোর কাস্টমার, খাতিরদারি কর। আমি গেলাম। কথাটা বলে মিমি তার টাকাগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। পাগলি মেয়ে, আমার আবদারগুলো অনেক পূরণ করে দিয়েছে, আমিও করেছি, কিন্তু তার তুলনায় অনেক নগণ্য। জঙ্গল থেকে বেরিয়ে একটা দোকান পাওয়া যায়, সেই দোকান থেকে লোকটার জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম, কারণ লোকটা হয়তো কালকে রাত থেকে কিছু খায়নি, কারণ কালকে রাত্রে তাকে আমি কিছু খাইতে দেইনি। আমার ঘরে কিছু ছিল না, লজ্জায় বলতে পারিনি। আমি দোকান থেকে ফিরে এসে দেখি লোকটা ঘরের মধ্যে বসে আছে। লজ্জায় হয়তো বাইরে যেতে পারিনি। কালকের যে ঘটনা ঘটেছিল মিমির সামনে, তাই হয়তো লজ্জায় ঘর থেকে বের হয়নি। আপনি এভাবে ঘরে একা একা বসে আছেন কেন? বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলে ফ্রেশ লাগতো আপনাকে। সমস্যা নেই, আমি এইভাবে ঠিক আছি। আপনাদের কাজের শেষ হলে এখন নাকি অন্য কোথাও যাবেন? আজকে কোথাও যাচ্ছি না, কারণ একটু পর মিমির হবু স্বামী আসবে। মিমিকে বলেছে তাকে নাকি তার ঘরে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই আজকে কোথাও যাব না। এটা তো অনেক বড় খুশির সংবাদ আপনাদের জন্য। আপনাদের জীবনে অন্যরকম, তাই না? স্বাভাবিক মানুষের থেকে তো অন্যরকম। ভাগ্যকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, ভেবেছিলাম এই পথে আর কখনো আসবো না, কিন্তু ভাগ্য এই পথেই নিয়ে এসেছে। চাইলে তো ভালো হয়ে যেতে পারেন, তাহলে এই পথে কিসের জন্য? ফিরে আসেন। সমাজের মানুষ তো আর আমাদের ভালো চোখে দেখবে না। আমরা সমাজের ভিতরে গেলে আমাদের বেশ্যা পতিতা আর কত কি বলে আখ্যায়িত করে। এসব নিয়ে মন খারাপ করবেন না, আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, দেখবেন সমাজের লোক আপনাকে একদিন না একদিন সবাই ভালো হিসেবে গণ্য করবে। এসব নিয়ে আর কোনো কথা হচ্ছে না। সামনে বেরিয়ে ডান সাইডে দেখেন টিউবওয়েল আছে, সেখানেই ফ্রেশ হয়ে নেন। আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি। আপনার সাথে কিছু কথা ছিল। আমি কিভাবে এখানে থাকবো না থাকবো, আপনাদের হিসাব কিভাবে আমাকে মেটাতে হবে, সেগুলো তো আমাকে জানতে হবে। মাসের শেষে তো আপনাদের টাকা পরিশোধ করতে হবে আমাকে। আপনার ইচ্ছা, আপনার যদি ইচ্ছা হয় টাকা দিবেন, না হলে এমনিতেই থাকবেন। টাকার দরকার নেই আমাদের, আপনি থাকবেন, তাতেই আমাদের চলবে, কোনো সমস্যা হবে না। আপনার যদি সমস্যা হয় আপনি ছেড়ে চলে যাবেন। সেরকম কিছু না, আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি। আর কথা হচ্ছে, আপনার টাকা কেন নেবেন না আপনি? আমি তো এখানে ভাড়া থাকবো, তাই না? আচ্ছা, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি। তারপর লোকটা চলে গেল বাইরে, আর আমি তার জন্য যে নাস্তাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব রেডি করতে লাগলাম। রেডি করা শেষ করে বিছানার উপর রেখে দিলাম। আমরা তো আর অন্য রকম মানুষের মতন সাধারণ জীবনযাপন করি না,
যে ঘরের মধ্যে টেবিল চেয়ার রাখবো। এমনিতেই সিম্পল ভাবে বিছানার উপর সবকিছু রেখে দিলাম। দেখলাম যে উনি রুমে চলে আসলেন। ওনাকে দিলাম, উনি কিছু খেলেন, কিছু খেলেন না, বাকিগুলো রেখে দিলাম। আপনি কিছু খাইলেন না, এখন আপনি কিছু খেয়ে নেন, বা আপনার যে বোন আছে বা আপনার যে বন্ধু আছে তাকে সঙ্গে করে কিছু খেয়ে নেন। আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে দেখি জায়গাটা। আমি সকালে উঠে খেয়ে নিয়েছি, আর আমার বোন সেও খেয়ে নিয়েছে। একটা কথা বলবো, যদি রাগ না করেন? রাগ করার কি আছে? আপনার মনে বা মুখে যা আসে সব কিছু বলে দিবেন, সমস্যা নেই। রাগ করবো কিসের জন্য আমি? আসলে আপনি তো এই জায়গায় কিছু চেনেন না। আপনার সাথে যদি আমি যেতাম, আপনার কি কোনো সমস্যা হবে? কারণ আমি তো পতিতা, আপনার সমস্যা হতে পারে। আরে কি সব বাজে কথা বলতেছেন বারবার? পতিতা পতিতা নিজেকে দাবি করবেন না তো। চলেন তাহলে, আমারও একাকিত্ব লাগবে না, আপনার সাথে কিছু কথা বলা যাবে, আপনাদের সম্পর্কে কিছু জানা যাবে আমার। চলেন তাহলে। তারপর লোকটার সাথে হাঁটতে ধরলাম। হাঁটতেছি, লোকটার সাথে খুব ভালো লাগতেছে। যদি আজকে একটা পতিতা না হয় একটা সাধারণ মেয়ে হতাম, তাহলে হয়তো আজকে অন্যরকম একটা মুহূর্ত কাজ করতো আমার মনে। কিন্তু এখন নিজের মনে শুধু একটাই গুণগান, তুই পতিতা। তোর মনে এরকম স্বপ্ন মানায় না। সবাই তো শুধু আমাদের উপরের ব্যবহারটাই জানে, আমাদের মনের কথাগুলো তো জানে না। আমরা কেন পতিতা হলাম? আসলে আমরা কি নিজে ইচ্ছে পতিতা হলাম, নাকি আমাদের সমাজ বাধ্য করেছে পতিতা হওয়ার জন্য? সেটা তো কেউ জানে না। কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করতেছেন। আমাকে কিছু বলা যাবে? আমি আবার কি নিয়ে চিন্তা করব? আচ্ছা, আপনি গ্রাম ছেড়ে শহরে চলে আসলেন কেন? কাজের সন্ধানে নাকি? কাজের সন্ধানে এসেছি। গ্রামে তো আর নিজের পেটের আহার অর্জন করতে পারি না, তাই শহরে আসলাম, দেখি কোনো কাজ করতে পারি কিনা। একটা কথা বলে রাখি, শহরের মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছু দেখে না। তাই একটু দেখে শুনে কাজের সন্ধান করবেন। সবাই যে খারাপ এরকমও কিছু না, ভালো মানুষও আছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক কম। এখন আপনার বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে, যদি আপনি দয়া করে উত্তরগুলো দেন তাহলে ভালো হয়। আচ্ছা বলেন, আপনার কি কি প্রশ্ন আছে? আমি যথেষ্ট চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার। কিন্তু এমন কিছু প্রশ্ন করবেন না যেগুলো উত্তর দিতে পারবো না। তারপর আমি লোকটার পাশাপাশি হাঁটতে হাঁটতে একদম নির্জন জঙ্গলে চলে এসেছি। আর হাঁটতে ইচ্ছা করছে না, তাই আমি একটা গাছের নিচে বসে পড়লাম। এই নির্জন জঙ্গলে এত এসেছি, তাই আর ভয় লাগে না। ভয় যেটা ছিল সেটা প্রথম দুই একবার আসার পর এখন আর সেই ভয়টা কাজ করে না। বসে পড়লেন যে, ক্লান্ত লাগছে নাকি আপনার? অনেক হেঁটেছি আপনার সাথে, আর হাঁটতে ইচ্ছা করছে না, পা ব্যথা করতেছে এখন। আপনি আশেপাশে হাঁটাহাঁটি করে দেখতে পারেন, আমি এখানে বসে আছি। মাথা ঠিক আছে আপনার? আপনি আমার সাথে আছেন বিধায় আমি এত গভীর জঙ্গলে এসেছি, তাও আপনার সাহসে। আমি তো কখনো এরকম গভীর জঙ্গলের ভিতরে আসতাম না আপনি না থাকলে। বলেন কি, একটা পুরুষ মানুষ এতটা ভীতু হয় কিভাবে? সেটা আমি জানি না, কিন্তু আমি কখনো এরকম গভীর জঙ্গলে প্রবেশ করিনি, তাই আমার ভয় করতেছে কখন কোন দিক থেকে হিংস্র প্রাণী এসে আঘাত করে আমার উপর। ভয় পাবেন না, এখানে কোনো হিংস্র প্রাণী থাকে না। জঙ্গলের সব জায়গা ভালো করে জানা আছে আমার, তাই এত ভয় পাওয়ার কিছু নেই। এখানে বসে একটু রেস্ট করে বাসার দিকে চলে যাব। তারপর লোকটা আমার কথা মতো আমার অপর সাইডে বসে পড়লেন, আর আমি লোকটার দিকে তাকিয়ে রইলাম। তারপর লোকটা আমার কথা মতন আমার অপোজিট সাইডে বসে পড়লেন, আর আমি আর লোকটার দিকে তাকিয়ে রইলাম না। কারণ হয়তো যদি আমি একটা স্বাভাবিক মেয়ে হতাম, তাহলে তার সাথে একটু ভাব আদান প্রদান করার চেষ্টা করতাম। কারণ লোকটা দেখতে বেশ সুদর্শন, যে কোনো মেয়ে একবার দেখলেই তার প্রতি একটু হলেও মায়া জন্মাবে। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কিসের জন্য? আমি কি কোনো ভুল করেছি? আমি কি একবার বলেছি আপনি ভুল করেছেন? আপনি এরকম হাবাগোবা হয়ে থাকেন কেন? আমি তো ঠিক আছি। আপনার কাছে যদি আমাকে আবাগোবা লাগে তাহলে তো আমার কিছু করার নেই, আমি এরকমই। এইরকম একটা জঙ্গলের মধ্যে আমি একটা মেয়ে, আর আপনি একটা পুরুষ বসে আছেন। আপনার কি ইচ্ছে করে না আমার গায়ের সাথে গা লাগিয়ে বসে থাকতে? হয়তো আপনি পতিতা, তার জন্য কি আপনাকে একা পেয়ে যা ইচ্ছা তাই করব? আপনার কি মূল্যবোধ বলতে কিচ্ছু নেই? আপনার কি কোনো ইচ্ছা নেই? দেখেন, আপনি পতিতা হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি একটা মানুষ, আর এর থেকে বড় পরিচয় আপনার আমার কাছে নেই। আপনার কি ইচ্ছে করে না আমাকে একবার ছুঁয়ে দেখতে? অনেক পুরুষ তো আমাকে ছুঁয়ে দেখার জন্য পাগল। আপনার কি ইচ্ছে করে না? আমাকে দেখে কি আপনার একটুকু ইচ্ছে শক্তি জাগে না? আমি আপনাকে দেখে ওই মনোভাবগুলো স্মরণ করি না যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করব বা বাজে ধরনের কাজগুলো করব, তাই আমার ইচ্ছা শক্তি কাজ করে না। বুঝতে পেরেছি, এখন চলেন বাসায় চলে যাব। আর এখানে থাকতে চাচ্ছি না আমি।
আচ্ছা চলেন তাহলে, দুপুর গড়িয়া বিকেল হতে চললো, এখন বাসায় যেতে হবে, গিয়ে একটু ফ্রেশ হবো। তারপর লোকটার সাথে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। লোকটার সাথে কথা বলে যেটা বুঝলাম, লোকটার মেয়েদের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই। আমি আজ পর্যন্ত এই প্রথম একটা মানুষ দেখলাম যাকে আমি ইচ্ছে করে তার কাছে যেতে চাই, কিন্তু সেই মানুষটা আমাকে দূরে সরিয়ে দেয়। আজকে প্রথম আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। এর আগে যত পুরুষ আমার কাছে এসেছে, আমি তার কাছে যাওয়ার আগেই সে আমার কাছে চলে এসেছে। লোকটার সাথে থেকে যেটা বুঝলাম, লোকটা অনেক ভালো মনের মানুষ। তার সাথে আর বাজে ব্যবহার করা মানায় না, কারণ আমি যতবারই তার কাছে বাজে ব্যবহারের আশা করেছি, তিনি ততবারই তার মনকে শক্ত করে আমাকে বুঝিয়েছেন যে একজন মানুষ ইচ্ছে করে সব কিছু থেকে বিরত থাকতে পারে। তারপর মানুষের সাথে গল্প করতে করতে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে দেখি মিমি ঘরে ফোনে কথা বলছে। মিমি যখন কথা বলে একটু জোরে জোরে কথা বলে। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসলো, আর কি নিয়ে জানি টেনশন করছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে একটু টেনশন আছে লোকটা। কি ব্যাপার, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনার শরীর ঠিক আছে তো? আসলে আমি এখন গোসল করব, কিন্তু গোসলের পর করবো কি সেটা তো আমি সাথে করে নিয়ে আসিনি। এটা কোনো চিন্তার বিষয় হলো? আমার রুমে অনেক পুরুষের জামা কাপড় আছে, আমার সাথে আসেন, আমি দিচ্ছি। আপনার যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেন। তারপর আমি মেয়েটার সাথে গেলাম, গিয়ে তো আমি অবাক, এত পুরুষ মানুষের জামা কাপড় এই মেয়ের কাছে। আরে ব্যাপার না, তার কাছে কত মানুষ এসেছে, তার কাছে থাকবেই, এটাই স্বাভাবিক, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমি সেখানে একটা লুঙ্গি আর একটা গামছা, গায়ে পরার জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম গোসল করতে। তারপর লোকটা আমার কাছে থাকা জামা কাপড়ের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে গোসল করতে চলে গেলেন। আমি ঘরটা গোছাতে লাগলাম। ঘরটা গোছানো শেষ, রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। কোথায় তুমি? সেই কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুমি আসবে। এখন তুমি কোথায়? এই তো আমি যাচ্ছি, মাত্র বের হলাম বাসা থেকে। যাইতে আর কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 10 মিনিট। রেডি থাকো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি চলে এসো, অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি তোমার জন্য। কখন আসবে কখন আসবে, আর এখন বলছো তুমি মাত্র বাসা থেকে বের হলে। কি আর করব বল, বাসায় এত কাজ আছে, কাজগুলো শেষ করলাম। তারপর কিছু কাস্টমার এসেছিল, তাদেরকে বিদায় করলাম। তোমার ব্যবসা আর কতদিন চলবে? দাঁড়াও, আমি তো যাচ্ছি, তারপর দেখো তোমার ব্যবসা আমি ছুটাচ্ছি। মেয়েগুলো যদি হাতছাড়া হয়ে যায়, তখন দেখবে আমাকে আর কেউ খোঁজ করবে না। তাই মেয়েগুলোকে হাতে ধরে রেখেছি, বুঝছো? আচ্ছা অনেক হয়েছে, আর কিচ্ছু শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি এসো, আমি আছি, কোথাও যাব না। তাহলে তাড়াতাড়ি চলে এসো। কেন, তোমার কি কোনো কাস্টমার আছে নাকি? থাকলে যাও, আমি কেনা হবে তা করব তোমার জন্য। আমার এই দেহটার কাস্টমার তো অনেক আছে, তাই না? কিন্তু আমার মনের কাস্টমার যে আসতেছে, তার জন্য তো আমাকে থাকতেই হবে। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আপনার কি রান্না করা শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে আসতেন, আসলে আমার খুব ক্ষুধা লেগেছে। আপনার ভাগ্য কত ভালো দেখেছেন, আমার ভাগ্য কেমনে ভালো হলো? এখানে একটা ফাও কাজের মেয়ে পেয়ে গেলেন, তাই না? আপনাকে তো আর রান্না করতে হবে না। আমি আপনার টাকা দিয়ে দেবো, সমস্যা নাই, কাল সকালের কাজের সন্ধানে বের হব। আপনি তো অনেক খারাপ একটা মানুষ। আমি কি বলেছি আমাকে টাকা দিতে হবে? আমি তো এমনি আপনার সাথে মজা করছিলাম, এখন দেখছি আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। কথাটা আমি একটু মজা করে বলেছিলাম, সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আমি সেটা বলতে চাচ্ছি না, আপনি তো আমাকে সাহায্য করছেন, তাই না? আর আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দিতে হবে না, দেখবেন আপনি আমাকে একদিন সাহায্য করবেন। হয়তো আমিও একদিন বিপদে পড়ে আপনার কাছে যেতে পারি। আচ্ছা, সেদিন দেখা যাবে। আপনি কিছু খাইলেন না যে? আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই রান্নাঘরে বসেই খেয়ে নিয়েছি। আপনি খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করেন, আমি মিমির সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, আপনার হাতের রান্নার প্রশংসা করতেই হবে, আল্লাহ ভালো জানে আপনার ভিতরে আর কত ধরনের গুণ রয়েছে। আমার ভিতরে নাকি গুণ থাকবে? অনেকে খুশি করাই আমার একমাত্র কাজ। সবসময় এই বাজে জিনিসটাকে টেনে আনেন কিসের জন্য? আচ্ছা, আমার ভুলে গেছে, আর কখনো বলবো না আপনার সামনে এগুলো কথা। এখন আপনি বিশ্রাম করেন, আমি তাহলে মিমির সাথে গল্প করে আসি। কথাটা যেন মাথায় থাকে, বুঝছেন? আমার সামনে যদি আর কখনো এসব কথা শুনছি তাহলে ভালো হবে না। আচ্ছা, আপনার সঙ্গে আমি এই কথাগুলো তুলতেছি না, এখন আপনি বিশ্রাম করেন। অযথা আমার সঙ্গে কথা বলে আপনার ক্লান্ত শরীরটা আরো ক্লান্ত করার দরকার নেই। তারপর আমি সেখানে আর কোনো কথা না বলি মেয়েটার ঘরের উদ্দেশ্যে চলে আসলাম। মেয়েটার ঘরে প্রবেশ করে দেখি মিমির অবস্থা নাজেহাল। এই মেয়েটা এত ছোট ছোট কাপড় পরে কেমনে থাকে?
বুঝি না, আমি কখনই কাপড়গুলো পরে থাকতে পারি না। একবার পরেছিলাম, আমার যে কি অবস্থা হয়েছিল সেটা আমিই জানি। কি রে, এভাবে শুয়ে আছিস কেন? আর এগুলো কি পরে আছিস? শরম করে না তোর? কি বলছিস? মাথা ঠিক আছে? আমাদের পরিচয় ভুলে গিয়েছিস? আমরা কি? আর আমাদের শরম বলতে কিছু আছে নাকি? সেটা না হয় বুঝলাম, একটা বাইরে থেকে মানুষ এসেছে, যদি তোকে এই অবস্থায় দেখতে পায় তাহলে কি হবে বলতো? আর কালকে তো তোকে দেখার পর তারপর থেকে তো মানুষটা তোর সামনে আসতে চাচ্ছে না। কি বলতেছিস? রাতে তো ভালোই মজা করলি তাকে নিয়ে সারা রাত, আর এখন বলতেছিস মানুষটা আমাকে দেখে লজ্জা পেয়েছে আর আমার সামনে আসতে চায় না? তোর মাথা ঠিক আছে? কি বলছিস? সবকিছুর একটা লিমিট থাকে, তুই অত কিছু জানিস না, তাই মানুষটার সম্পর্কে এইভাবে বলছিস। থাক, আর কিচ্ছু বলতে হবে না, আমি আর কিছু শুনতে পারছি না। ভালো করে জানি কি করছিস রাতে। আমি চেষ্টা করেছিলাম মানুষটাকে আমার নিজের আয়ত্তে আনার, কিন্তু পারিনি। মানুষটাকে এতবার বলেছিলাম, এতবার ইশারা করেছিলাম, কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি, বরং সবসময় আমাকে বুঝিয়েছে। তাই নাকি? এত ভালো? আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখি দেখি আমাকে গ্রহণ করে কিনা। হয়তো তোকে গ্রহণ করবে না, কিন্তু তোর থেকে তো আমি অনেক সুন্দরী, মানতে হবে তোকে। আমি যাই, দেখবি এখন। আচ্ছা, আমি মেনে নিলাম তুই আমার থেকে দেখতে অনেক সুন্দরী হয়েছিস। এখন ওই টপিক বাদ দে, আমি আসলাম তোর সাথে একটু কথা বলার জন্য। কই, এখনো তো তোর আসলো না তোর নাগর? একটু আগে কথা বললাম রাস্তায়, একটু পরে আসবে। তাহলে তুই এভাবে বসে আছিস? তার জন্য কিছু রান্না করতে হবে না? অনেকদিন পর আসতেছে। আমি একা রান্না করতে পারবো না, তুই আমার সাথে চল, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভালো কিছু একটা পরে নে, কারণ তোকে যদি আজকে এই অবস্থায় দেখতে পাই, তোকে কিন্তু বকা দেওয়া শুরু করে দিবে। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা চল, দুজন রান্না করে গিয়ে আগে রান্নাটা শেষ করে নিই, তারপর দেখা যাবে। আচ্ছা চল। আর কি কি রান্না করবি ভেবে দেখেছিস? সবকিছু ভেবেই রেখেছি, এখন চলার সবকিছু রেডি, শুধু রান্নাটা করা বাকি। তোর জন্য রান্নার কাজটা এখন শেষ করা হয়নি। তারপর মিমিকে সাথে করে নিয়ে রান্না করতে আসলাম। মিমি অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু আমাকে ছাড়া কখনো রান্না করে না, কারণ সে বলে আমি না থাকলে নাকি তার রান্নার স্বাদ হয় না। আমি আর মিমি দুজনে রান্না করতে লাগলাম। মিমি রান্না করতেছে আর আমার সাথে দুষ্টুমি করতেছে, আমার চুল টানতেছে, পেটে ঘুঁটা মারতেছে। মিমি এইরকমই, আমি অভ্যস্ত হয়ে গেছি ওর এই ব্যবহারগুলোতে। এখন রান্না করতেছি তো, এভাবে ডিস্টার্ব করলে রান্নার কাজ শেষ করবো কিভাবে? আর ডিস্টার্ব করিস না, অনেক ডিস্টার্ব করেছিস, এখন বসে থাক, আমাকে কাজটা শেষ করতে দে। সেই কতক্ষণ থেকে রান্না করতেছিস? এত ভালো করে রান্না করতে হবে না, যেমন করে পারিস তেমন করে রান্না করতো। এত সময় লাগে? ভালো লাগে না রান্না করতে। তুই তখন আমাকে কি বলেছিলি, তোকে নাকি বিয়ে করতেছিস শুধু রান্না করার জন্য? আর তুই এখন বলতেছিস তোর রান্না করতে ভালো লাগে না? বুঝি, সব কিছুই বুঝি। আচ্ছা হয়েছে, এখন তাড়াতাড়ি রান্নাটা শেষ করতো। ভালো লাগতেছে না, কখন যে আসবে মনটা ব্যাকুল হয়ে আছে। ইস, কি দুঃখ রে, দেখার জন্য নাকি তার মন ছটফট করছে, মনে হচ্ছে কতদিন ধরে দেখে না। তুই চুপ করে থাক, তুই আমার কথায় কথা মিলাবি না, তোর কথা এখন ভালো লাগবে না আমার। মাত্র তো শুরু করলি, আরো যে কত কি বলবি। হয়তো একটুবার বলবি যে তোর এই বাড়িতেই দেখতে ইচ্ছা করছে না, কারণ আমার জন্য তোর সময়টা ভালোভাবে কাটাতে পারবি না, তাই না? আচ্ছা হয়েছে, এমনিতেই একটা আপদ নিয়ে এসেছিস বাড়িতে, কতদিন পর আসতেছে। কত কি করতাম আমার, আর এখন কিছুই করতে পারবো না তোর আপদটার জন্য। দেখ, আমাকে যা বলার বল, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার অতিথিকে নিয়ে কিছু বলবি না, বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। ইস রে, কি আদিক্ষেতা দেখাচ্ছে, নতুন একটা মানুষ পেয়ে তার পুরাতন বান্ধবীকে ঝাড়ি দিচ্ছে। তোর রুমে যা খুশি তাই করবি, আমার অতিথিকে দেখতে যাবে? তার জন্য তো আমি জোরে জোরে কোনো কিছুই করতে পারবো না, বুঝিস নাই? আমার তো একটু লজ্জা শরম একটু বেশি। আর মুখে আমি কি কথা শুনতেছি ভেবে পাচ্ছি না। এখন চুপচাপ নিজের রুমে যা, আর রেডি হয়ে নে নিজের স্বামীর জন্য। আমিও সেটাই ভাবতেছি, কারণ তোর সাথে এত কথা বলে লাভ কি আমার? আচ্ছা, এখান থেকে যা, আর আমার রাগ তোলাবি না। রান্না করছি, এমনিতেই দেখছি ঘেমে গিয়েছি, শুধু তোর জন্য। ইস রে, কি কষ্ট। কিছু খাবি? কিছু খাওয়াবো তোকে, খাইলে বল। তুই এখান থেকে চলে যা, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই চলে যা, আর তোর হবি স্বামীর জন্য রেডি হয়ে থাক। আসলে যা ইচ্ছা তাই করিস রুমের ভিতরে, বের হতে হবে না।
সেটা তো হবেই, কতদিন পর আসতেছে, রুম থেকে বের হওয়ার জন্য নাকি? তোর সাথে আমি কখনো কথাই পাইনি, আর আজকেও পাবো না। আমি হার মেনে নিলাম। এখন নিজের মুখটা বন্ধ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু সাজুগুজু কর। আরে কি রেডি হব, আমি তো এখনো অন্য কিছু পরে আছি, দেখতে একদম সেক্সি লাগতেছে তাই না আমাকে? আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমার রান্না করা শেষ, আমি গেলাম। আমাকে গোসল করতে হবে। গোসল করে কি করবি? সারাদিন তো গোসল করিসনি। কি কি করলি আল্লাহই ভালো জানে। রাত্রে একেবারে করে কালকে সকালে গোসল করিস। কুত্তি কথাকার, সব সময় ফালতু কথা ভালো লাগে না, বলে দিলাম। এখনই রুমে যা তুই, আমি আমার রুমে যাচ্ছি। বুঝি তো কতক্ষণ থেকে তোর এই অতিথির মুখখানা দেখিস নাই, তাই আর তোর তর সইছে না, মুখ দেখতে হবে তোকে। আচ্ছা রুমে যা, আমি আমার রুমে যাচ্ছি। চালি, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই আমার সাথে ফাজলামো করছিস, মজা নিচ্ছিস তাই না? তোকে তো আমার সাথে মারামারি করে লাভ কি? যা তোর ওই অতিথির সাথে মারামারি কর, মজা পাবি। আমি গেলাম, তোর সাথে মারামারি করার ইচ্ছা আর নেই আমার। কথাটা বলে মিমি সেখান থেকে দৌড়ে তার রুমে চলে গেল এবং নিজের রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। আমি তার পিছনে দৌড়ে গিয়ে তাকে ধরতে পারলাম না। হতাশ হয়ে আমার রুমে চলে আসলাম। এসে দেখি লোকটা এখনো শুয়ে আছে। এখনো কি ঘুমিয়ে আছে নাকি শুয়ে আছে বুঝতে পারছি না, তাই তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তার দিকে একটু ঝুঁকে যেতেই তিনি চোখ খুললেন। আমি যে কি পরিমাণে লজ্জায় পড়ে গেলাম বলে বুঝতে পারবো না। তাই তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে পড়লাম। লোকটা এখন আমাকে কি ভাববে? কেন যে দেখতে গেলাম তাতে কি হয়েছে, কিন্তু আমি যে কেন যে তার প্রতি ঝুঁকে পড়লাম, এখন লোকটা কি ভাববে? মনে করবে আমি তার ঘুমিয়ে থাকার অবস্থায় তাকে স্পর্শ করার চেষ্টা করছি। আপনি কি আমাকে কিছু বলবেন, যার জন্য আমার কাছে এসেছিলেন? তাহলে এভাবে চলে আসলেন কিসের জন্য রুম থেকে? আমি তো শুধু দেখতে গিয়েছিলাম যে আপনি ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন, আর আমি যখনই আপনার কাছে গিয়েছি আপনি তো চোখ খুলে ফেললেন, তাই রুমের বাইরে চলে আসলাম, আর কিছু না। আচ্ছা, ভালো কথা, কিন্তু আপনাকে দেখতে এরকম দেখাচ্ছে কিসের জন্য? মনে হচ্ছে কোনো একটা নিয়ে টেনশনে আছেন, আর মনে হচ্ছে এখনো গোসল করেননি। আপনাকে দেখে ভালো করে বোঝা যাচ্ছে চোখে মুখে কালি লেগে আছে। আসলে একটু পর মিমির হবু স্বামী আসবে, তো তার জন্য রান্না করলাম, তাই ঘেমে গিয়েছি আর চোখে মুখে কালি। আমি রান্না করতে গেলেই আমার চোখে মুখে কালি লেগে যায়। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে গোসল করে নেন, কারণ একটু পর যেহেতু আপনাদের বাসায় মেহমান আসবে, আপনাকে যদি এই অবস্থায় দেখে তাহলে কেমন দেখায় না বিষয়টা? সমস্যা নেই, আমাদের আবার কিসে কেমন দেখায়, আমাদের সবকিছুই সমান। সে আসবেই মিমির রুমে যাবে, আমাকে দেখার জন্য তো সে আসবে না। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তারপরও তো নিজের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু আছে। আপনি এখন গোসল করেন, আমি বাইরে আছি, সমস্যা নেই। তারপর আমি ওনাকে আর কিছু বললাম না, চুপচাপ রুমে চলে আসলাম আর আমার পরিধানের জন্য কাপড় নিলাম, নিয়ে টিউবওয়েলের কাছে চলে আসলাম। এসে চারদিকে দেখতে লাগলাম। লোকটা দেখে অন্য সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এখানে কোনো সেফটির দরকার হয় না। আমরা দুটো মেয়ে থাকি, তাই কোনো সেফটি লাগে না আমাদের। তারপর আর কোনো কিছু চিন্তা না করে গোসল করা শেষ করলাম। গোসল শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে বসে পড়লাম বিছানায়। কোথায় তুমি? আর তোমার বাড়ির পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, আমি একটু দূরে, তুমি বেরিয়ে আসো তো। লোকটা আমাদের বাসায় থাকে, সমস্যা নাই, তুমি চলে আসো, আমি বের হচ্ছি রুম থেকে। কি বলো? একটা লোক তোমাদের বাসায় থাকে? আমি জানি না। কই, আমাকে তো তুমি জানাও নাই। কালকে রাতে এসেছে, আর তার সাথে আমার দেখা হয়নি, আজকে সকালে দেখলাম, তাহলে তোমাকে জানাবো কিভাবে? আর তুমি আসবে সব শুনতে পাবে। তাই বলে আমাকে একবার ফোন দিবা না? যা তোমাদের ভালো একটা পুরুষ মানুষ আছে, রাতেও দুইটা মেয়ে মানুষ, কি ব্যাপার বলো তো? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? বুঝলাম না, এসব কি কথা বলতেছো? এখানে আসবে তারপর শুনবে তো বিষয়টা কি হয়েছে, তাই না? আচ্ছা, আমি তোমার বাসার কাছাকাছি এসেছি, তুমি রুম থেকে বেরিয়ে আসো, তাহলে একটু সুবিধা হবে আমার। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, এক রকম করার কি আছে বুঝি না, তাই ফোনটা কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে দেখলাম সে রুমের সাইডে দাঁড়িয়ে আছে, কিন্তু রুমে প্রবেশ করতেছে না। হুদাই কি হইল? এটা তোকে দেখে আমার পুরা মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকে রুম থেকে বের করার কি আছে? তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো, তাও রুমে যাচ্ছ না, তাই না? ব্যাপারটা কি তোমার? কিসের ব্যাপার থাকবে? কোনো ব্যাপার নেই, আমি তো শুধু তোমাকে। হয়েছে, আর কোনো কথা শুনতে হবে না,
আমাকে বুঝছো? এখন তুমি রুমে গিয়ে বসো, আমি নীলা আপাকে ডেকে আনতেছি। তারপর আমি তাকে রুমের ভেতর যেতে বলি। আমি নীলা আপুর রুমে আসলাম, এসে দেখি নীলা আপু শুয়ে আছে। ব্যবহার বুঝলাম না, আজকে এই অসময় নীলা আপু শুয়ে আছে। তার কি শরীর খারাপ? কি ব্যাপার আপু, তুমি এখনো শুয়ে আছো? বললাম না কি হচ্ছে? তোমার আবার অসুস্থ লাগতেছে নাকি আবার তোমার? না, আমি একদম ঠিক আছি, এমনিতেই শুয়েছি, ভালো লাগছে না কিছু। তুমি একা কেন? তোমার সেই নাগর কোথায় থাকে তো দেখতে পাচ্ছি না। তোকে কতবার বলেছি মানুষটাকে নিয়ে বাজে মন্তব্য করবি না। যদি ভুলবশত একবার শুনে ফেলে তাহলে কি ভাববে বলতো? আচ্ছা আর বলবো না, এখন আসো, শাহিন এসেছে, তার সাথে দেখা করে আসো। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি, দেখি লোকটা কোথায়, তাকে সঙ্গে করে নিয়ে যাব। তোরা গিয়ে বসে থাক, আমি যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, লেট করিও না, আবার সন্ধ্যা হয়ে যাবে। মাত্র তো লোকটা আসলো, তাকে একটু রেস্ট করতে দে, এখনই শুরু করতে হবে এমন তো কোনো কথা নেই। তোরা একটু রেস্ট কর দুজনে, আমরা একটু পর যাচ্ছি। আরে তুমিও না সব সময় শুধু উল্টোপাল্টা কথা বলো। আমি তোমাকে কি বলতে চাচ্ছি, তুমি কি বোঝো না আমার কথা? আচ্ছা অনেক হয়েছে, অনেক ঝগড়া করলাম, আজকে তোর সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করতেছে না, পরে আবার মাথা ব্যথা করবে। তুই তোর রুমে যা, আমি যাচ্ছি। দেরি করিস না, তুই যা, আমি যাচ্ছি তোর পিছনে পিছনে। তারপর মিমি চলে গেল। আমি পিছনে পিছনে বেরিয়ে দেখি লোকটা এক সাইডে গাছের নিচে গাছে হেলান দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তাই আমি মিমির পিছনে না গিয়ে লোকটার ওখানে যেতে ধরলাম। লোকটার ওখানে গিয়ে দেখি লোকটা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তার খেয়াল নেই। আমি লোকটাকে একটু ডাক দিলাম। লোকটা আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে রইল, একদম উদাসীন হয়ে। কি ব্যাপার, এত উদাসীন হয়ে কি চিন্তা করছেন বলা যাবে কি? নাকি বাসার কথা মনে পড়ছে? সেরকম কিছু না, ভাবতেছি কালকে তো কাজের সন্ধানে বের হব, কিন্তু কি কাজ করব না করব ভেবে পাচ্ছি না। আরে এত টেনশন করতে হবে না, শহরে কাজের অভাব নেই, যে কোনো একটা কাজ করে খাবেন, টেনশন করার কিছু নেই। সেটা ভাবতেছি, কিন্তু আপনি হঠাৎ এখানে? মিমির হবু স্বামী এসেছে, তার সাথে দেখা করতে যাব, চলেন না। আপনি দেখা করলেই তো হয়, আমাকে যেতে হবে এমনটা তো কোনো কথা নয়। আপনি তো দেখি বড্ড খারাপ একটা মানুষ। একটা মানুষ এসেছে, তার সাথে দেখা করবেন, শেষ। একটু কথাবার্তা বলবেন, আপনাকে তো জোর করে তার সাথে থাকার কথা বলা হচ্ছে না। আচ্ছা চলেন তাহলে, তার সাথে কথা বলা যাক যেহেতু এত করে বলতেছেন। তারপর লোকটাকে সঙ্গে করে নিয়ে মিমির রুমের দিকে যেতে ধরলাম। মিমির রুমের দরজার কাছে গিয়ে দেখি দরজা বন্ধ, তাই দরজা নক করলাম। মিমি এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর দেখি অবাক করা কাণ্ড ঘটে গেছে রুমের ভিতরে। এসব কি রুমের ভিতরে মিমি? এসব কি হচ্ছে এখানে? এগুলো কি? শাহিন আমাদের জন্য এনেছে, তুই এত রাগ দেখাচ্ছিস কিসের জন্য? এগুলো তো আমাদের কাজে লাগে তাই না? তাই বলে এই অবৈধ জিনিসগুলো আমরা ব্যবহার করব? কিসের জন্য? এগুলো ব্যবহার করলে তো নিজের শরীরের ক্ষতি তাই না? আর যে আমাদের সাথে মিশবে তার শরীরেরও ক্ষতি। তাহলে আমরা এসব ব্যবহার করব কেন বল? আরে ধীরে কথা বল, এত জোরে কথা বলতেছিস কিসের জন্য বুঝতেছি না। দেখ মিমি, আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই বিষয়টা নিয়ে। তুই এগুলো এখন বাইরে নিয়ে গিয়ে ফেলে দিবি, না হলে কিন্তু আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আচ্ছা, আমি বাইরে গিয়ে ফেলে দিচ্ছি, তাও তুই নিজেকে কন্ট্রোল কর। এগুলো ব্যবহার করব না, আর তাকে আমি নিষেধ করে দিচ্ছি। আচ্ছা আপু, আমার ভুল হয়ে গেছে আর আমি কখনোই এইগুলার ব্যবসা করব না আজকের পর থেকে। তাও আপনি নিজেকে কন্ট্রোল করুন। তুমি জানা সত্ত্বেও কিভাবে এই জিনিসগুলো আমাদের এখানে নিয়ে আসো শুনি? আমার ভুল হয়ে গিয়েছে আপু, আর আমি এসব কখনো ব্যবহার করব না, আর কাউকে করতেও দেব না। আমাকে মাফ করে দেন এইবারের মতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি আজকে এসেছো কত দিন পর। তোমার জন্য আমরা কত কিছু আয়োজন করলাম, আর তুমি এসে এইসব কাহিনী শুরু করে দিয়েছো। আমার ভাবতেই খারাপ লাগতেছে বিষয়টা। আপু বললাম তো ভুল হয়ে গিয়েছে, আর এরকম হবে না, মাফ করে দেন আমাকে। আর কখনোই আমি এসব জিনিসে হাত দিব না। আচ্ছা ভালো কথা, তাহলে তুমি এখন রেস্ট করো, আমরা একটু বাইরে বসে গল্প করতেছি। রেস্ট করা শেষ হলে সবাই একসাথে রাতের খাবার খাবো। এদের কোনো কথাই বুঝতেছি না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি শুধু তাদের পার্সোনাল বিষয়টা নিয়ে কথা বলতেছে, আমি তো এই বিষয়ে কিছু জানি না। গ্রামের ক্ষেতমার্কা ছেলে একটা, আর এই বিষয়ে জেনে কি করব আমি? তাই আমি কোনো কথা বললাম না,
চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ছেলেটাকে দেখতে বেশি ভালো লাগতেছে না আমার। তাদের কাছে ভালো লাগবে, কারণ তারা তো সবাই এক লাইনের, তাই তাদের কাছে তারা ভালো, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগতেছে না ছেলেটাকে। কি করব? আমি দুঃখিত আপনার সামনে এরকম ব্যবহার করার কারণে। এখন চলেন আমরা বাইরে একটু বসি, রেস্ট করে তারা ঠিকঠাক হলে আমরা এসে তাদের সাথে পরিচয় হব। আচ্ছা চলেন আমরা বাইরে যাই। আর ভাইয়া এত টেনশন করবেন না, পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের কাজে কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে সবকিছু সমাধান করে নিয়ে কাজগুলো চালিয়ে যাবেন। আপনাকে এত জ্ঞান দিতে কেউ বলেনি এখানে। আমার সাথে চলতে বলেছি, আপনি আমার সাথে চলেন। এখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না আমি। আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। দেখলাম নীলা রুম থেকে বেরিয়ে যাচ্ছে, তাই আমিও তার পিছনে পিছনে রুম থেকে বেরিয়ে আসলাম। এদের এখানে পরিবেশটা সন্ধ্যার সময় অনেকটা সুন্দর দেখা যায়। নীলা একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো, আর আমি গাছের সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম নীলা গম্ভীর হয়ে আছে, ব্যাপারটা বুঝলাম না কি এমন ঘটলো তাদের জন্য। নীলা এতটা ক্ষেপে আছে, বিষয়টা একটু ঘেঁটে দেখতে হবে আমাকে। আচ্ছা, কি এমন ঘটলো আপনাদের মাঝে? আর আপনি কি একটা জিনিস দেখলেন তার জন্য এতটা ক্ষেপে যাচ্ছেন? ব্যাপারটা কি আমাকে বলা যাবে? এখানে যদি চুপ করে বসে থাকার ইচ্ছা হয় তাহলে চুপ করে বসে থাকুন, আর না হলে রুমে গিয়ে শুয়ে থাকেন। আমাকে ডিস্টার্ব করবেন না এই সময়। এতটা রেগে যাচ্ছেন কিসের জন্য বুঝতেছি না। আপ এতটা রেগে যাচ্ছেন কিসের জন্য বুঝলাম না। আমাকে তো বলা যায় তাই না? এত রেগে যাওয়ার কি আছে সামান্য একটা বিষয় নিয়ে? আপনি এই বিষয়টা বোঝেন না, তাই আপনার কাছে সামান্য মনে হচ্ছে। আমরা বুঝি, আমাদের কাছে অসামান্য মনে হচ্ছে, কারণ যে জিনিসে এনেছে সেটা মানুষের জন্য একটা ক্ষতিকর দ্রব্য। ছেলেটা তো আপনার কাছে ক্ষমা চাইলো, তাহলে এভাবে রাগ দেখিয়ে লাভ কি? সে যদি আমার কাছে ক্ষমা চাইতো আমি তাকে খুন করে ফেলতাম। আচ্ছা হয়েছে, আমি এই টপিক চেঞ্জ করতেছি। আপনার মুড আর খারাপ করতে চাচ্ছি না। এখন চলেন, এখানে বসে থেকে লাভ কি? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কোথায় যাব? এখন তো যদি যাই তাহলে রুমে গিয়ে বসে থাকতে হবে। তার থেকে এখানেই বসে থাকি, পরিবেশটা উপভোগ করি। চাইলে আমার সাথে আপনি পাশে বসতে পারেন, না হলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। লোকটাকে কথা শোনাইলাম ঠিকই, কিন্তু খুব খারাপ লাগতেছে। একটা অচেনা মানুষের সাথে এরকম করে ব্যবহার করা ঠিক হচ্ছে না আমার। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম যতটা পারি। আচ্ছা শাহিন এটা না করলেও পারতো, কারণ আমাদের সমস্যা এটাতে সে জানে। তাহলে সে কেন এই ব্যবসাতে এই জিনিসটা ঢুকাতে চাচ্ছে? আমরা তো এমনিতেই ভালো আছি। ওই জিনিসটা ঢুকলে হয়তো আমরা কিছুক্ষণের জন্য কাস্টমারদের খুব তাড়াতাড়ি সুখটা দিতে পারবো, কিন্তু পরে দেখা যাবে আমারে সমস্যা হচ্ছে, কাস্টমারদেরও সমস্যা হচ্ছে। আমি কেন অন্য মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে যাব সামান্য কয়েকটা টাকার জন্য? তার থেকে ভালো আমার কষ্ট হয় হোক, কিন্তু অন্য মানুষ এত ক্ষতি আমি করতে যাব না। আমি একজন পতিতা, সমাজের লোকজনের কাছে কলঙ্ক। কিছু মানুষ এমনও আছে, তারা প্রতি রাতে তাদের কাছে না আসলে থাকতে পারে না, কিন্তু দেখা যায় দিনের বেলা সেই মানুষগুলোকে প্রতি তারা গালিগালাজ করতেছে। আরে ভাই, আমরা যে কেন পতিতা হয়েছি? আমাদের কি ইচ্ছে ছিল না আমাদের একটা সুখের সংসার হবে, আমাদের একটা স্বামী থাকবে, আমাদের সন্তান থাকবে? আমাদের কি এই ইচ্ছেগুলো নেই অন্যান্য মহিলাদের মতো? আমাদেরও তো স্বপ্ন থাকতে পারে, তাই না? আমরা কেন পতিতা হলাম? সমাজ কেন আমাদেরকে পতিতা বানালো? সেটা তো কেউ জানতে চায় না। শুধু উপরেরটা দেখে কথা বলো না, কেউ ভিতরটা জানার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে বাস্তবটা কত কঠিন। যখন অন্য কাজ খুঁজতে গিয়েছিলাম তখন সবাই আমাদের শরীরের দিকে তাকিয়েছিল। আমাদের কাজ দেওয়া তো দূরের কথা, তারা আমাদেরকে অফার করতো কত নিবি। আমরা প্রথম প্রথম অনেক চেষ্টা করেছিলাম ভালো মতোই থাকবো, খারাপ পথে কখনো পা বাড়াবো না, কিন্তু পেট কি করে বাঁচবো? অনেক চেষ্টা করেছিলাম যে এই পথে কখনোই আসবো না, কিন্তু শেষ অবধি আমাকে বাধ্য হয়েই এই পথে আসতে হয়েছে। আমার মতো অনেক পতিতার গল্প আছে, তাদের কাছে একটু বসে তাদের গল্পগুলো শুনবেন, আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। যদি বিশ্বাস না হয় আমার এই কথাগুলো প্রমাণ করার জন্য হলেও একবার একজন পতিতার কাছে গিয়ে বসবেন আর তাদের জীবনের ঘটনাটা শুনতে চাইবেন। যদি আপনি তার কাছ থেকে করুণ ঘটনা শুনে আপনার মনে হয় আপনার চোখ থেকে পানি না পড়ে, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে যাবেন, যা ইচ্ছে তাই। কি হলো, আপনি এইভাবে কান্না করতেছেন কেন হঠাৎ? বুঝলাম না। কি হলো, আপনি এইভাবে কান্না করতেছেন কেন হঠাৎ? বুঝলাম না। কি হইলো আপনার আবার?
কিছু না, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এমনি চোখে পোকা পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়তেছে, এর থেকে বেশি কিছু না। আমি ছোট বাচ্চা না, আমাকে জ্ঞান দিতে আসবেন না, বুঝছেন? কি হয়েছে আমাকে বলবেন। আর আপনার ঘটনাটা তো এখনো শোনা হইল না। কবে জানি আমি এখান থেকে চলে যাই, কিন্তু আপনার ঘটনাটা তো এখনো শুনলাম না। আজকে বলবেন? আমার এখন ইচ্ছে করতেছে না, আপনাকে অন্য একদিন বলবো। এখন যদি মন মানসিকতা ভালো থাকবে সেই দিন। আর আপনি এখন কোথায় চলে যাচ্ছেন? আমাদের এখানে থাকবেন না নাকি? আমাদের কাছে থাকতে আপনার ভালো লাগে না, যার জন্য ছেড়ে যাওয়ার কথা বলতেছেন? এমনি মজা করে বললাম। আপনি আবার সিরিয়াসলি নিয়ে নিতেছেন ব্যাপারটা, বুঝলাম না। মজা করলাম আপনার সাথে একটু। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। তাহলে এখন এখানে থেকে আমরা কি করব বলেন? তাদের সাথে কি একটু কথা বলা যাক? এত তাড়াতাড়ি আপনার সবকিছু ঠিক হয়ে গেল? আমার তো এখন যেতে ইচ্ছা করতেছে না। আপনার সাথে এখানে বসে থাকি, আর কিছুক্ষণ গল্প করি। আমাদের জীবনটা এরকম না যে বসে গল্প করব। আমার জীবনটা অন্য। আচ্ছা, আপনি তো এখন ভালো হয়ে যেতে পারেন এখন, তাই না? এই রাস্তা ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। চলেন দুজনে একসাথে কাজ করি। সেটা এখন সম্ভব না, কারণ আমি অনেকটা পথ হেঁটে এসেছি। এখন তো এই পথ থেকে ফেরার সম্ভাবনা নেই। মানুষের ইচ্ছাগুলো কি করতে না পারে? মানুষের ইচ্ছাগুলো সব করতে পারে। আপনি কেন এই রাস্তা ছেড়ে দিচ্ছেন না? সবাই আমাকে পতিতা হিসেবে চেনে। যেখানে যাব সবাই শুধু আমার রেট জানতে চাইবে। আর আপনার সাথে থাকলে তো আপনার মান সম্মান একটা বিষয় আছে, তাই না? আমার কোনো সমস্যা নেই, কারণ আমি একটা মানুষের ভালো রাস্তা দেখাচ্ছি। কে কি বলবে সেটা তো দেখার সময় নেই আমার। আপনি এইসব কাজ ছেড়ে দেন, আমার সাথে চলেন। কালকে একসাথে কাজ খুঁজবো, দেখবেন যে অন্যরকম একটা আনন্দ খুঁজে পাবেন। ভেবে দেখেন কিন্তু, ওখানে সবাই আমাকে পতিতা হিসেবে চেনে। আপনাকে অনেক কটু কথা শুনতে হবে, বুঝছেন? আমাকে ভালো করার থেকে আপনি আপনারটা দেখেন, তাহলেই ভালো হবে। কত সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমি হব। আপনাকে এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। আমি শুধু এটাই চাই যে আপনি ভালো হয়ে যান। আপনার আবার কি হলো হঠাৎ করে? আমাকে এত ভালো করার জন্য উঠে পড়ে লেগেছেন কিসের জন্য শুনি? সেটা পরে দেখা যাবে। গল্প করতে করতে তো সন্ধ্যা ঘনিয়ে আসলো। এখন চলেন, রান্না করবেন, আমার ক্ষুধা লেগেছে। আপনি এত পেচুক কেন, বুঝি না। আসলে আমি যখন গ্রামে ছিলাম তখন সবকিছু টাইম মতো করতাম, তাই আমার সময় অতিক্রম হলে ক্ষুধা একটু বেশি লাগে তাই। তাই বলে মাত্র সন্ধ্যা পার হইল এখনই রাতের ভাত খাবেন? এটা মানুষের কথা? আরে চলেন তো, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। আমরা গ্রামের ছেলে, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আচ্ছা হয়েছে, আর এত বকবক করতে হবে না, চলেন যাওয়া যাক। আর এখানে থাকা যাবে না। আরে গ্রামের ক্ষেত মার্কা ছেলে আমরা, আমাদের এসব মানায় নাকি? চলেন। আজব ব্যাপার, আমি কি বললাম আর আপনি কি উত্তর দিলেন, বুঝলাম না তো। আপনাকে বুঝতে হবে না, বুঝছেন? এখন চলেন। আর কালকে থেকে আপনার ব্যবসা বদ্ধ, এটাই হলো বড় কথা। আপনি অযথা বৃথা চেষ্টা করতেছেন, আর আমাকে একটু স্বপ্ন দেখাচ্ছেন। কয়েকদিন পর এখান থেকে চলে যাবেন, আর আমাকে সেই আগের পতিতা হয়েই থাকতে হবে। সেটা সময় বলে দেবে। এখন আর আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আর আপনিও কোনো কথা বলবেন না। চলেন এখান থেকে। আমিও মানুষটার কথা মতো চুপ হয়ে গেলাম। মানুষটা সামনে যাচ্ছে আর আমি মানুষটার পেছনে পেছনে যাচ্ছি। দুজনেই চলে আসলাম রুমের ভিতরে। মানুষটা বিছানায় বসে পড়ল, আর আমি রান্না করার জন্য চাউল আর বাকি রান্না করার জন্য যে জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে রান্না করে চলে আসলাম। বুঝতেছি না মানুষটার মাথায় কি চলতেছে, এখন আবোল তাবোল কথা বলতেছে। বুঝলাম না তার মতি গতি। এখন দেখা যাক সময় কি বলে আর মানুষটা কি বলে। এখন তো একটা মানুষকে ভুল ভাবা আমার পক্ষে ঠিক না, বা বেশি কিছু ভাবা ঠিক না। আজ নিজের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। কেন নিজেও জানি না। লোকটা যখন থেকে আমাকে অনুরোধ করতেছে যে আমি যদি ভালো হয়ে যাই তার নাকি অনেক ভালো হবে, কিন্তু কেন? আমি এই বিষয় নিয়ে তো ভাবতেছি কিসের জন্য। তিনি বলতেই পারে, কিন্তু আমার তো আর এই রাস্তা ছেড়ে দেওয়া সম্ভব না, কারণ কত লোকের সাথে পরিচয় আছে, তারা তো আমাকে ডাকলে আমি না করতে পারবো না। আপু, আমি সত্যি সরি। আমি জানতাম না শাহিন এরকম একটা কাজ করবে। তুমি হয়তো আমাদের দুজনের উপর রাগ করে আছো, তাই না? হঠাৎ করে মিমি এসে একটা কথা বলল, যার জন্য আমার ধ্যানটা ভেঙে গেল। আমি মিমির দিকে তাকিয়ে দেখি মিমির চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কান্না করছে। শাহিন তোকে এই বিষয়টা জানিয়েছিল, কিন্তু তুই আমাকে সেটা বলিসনি। কিন্তু কিসের জন্য বল? আমাকে জানিয়েছিল সেটা, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তোকে কিভাবে বলবো কথাটা। আমি ভেবেছিলাম শাহিন আসলে দুজনে একসাথে বসে কথা বলবো তোর সাথে, কিন্তু তুই তো সব দেখে নিলি নিজেই। আর সবকিছু তো ফেলে দিলাম, তাহলে এখনো কি আমার উপর রাগ করে থাকবি তুই?
আমি এখন কোনো কথা শুনতে চাচ্ছি না তোর মুখ থেকে। তো এখান থেকে চলে যা রে। তোর সাথে এই বিষয় নিয়ে পরে কথা হবে। এখন দেখতেছিস না যে রান্না করতেছি? এখন যদি তোর কথা কানে আসে তাহলে রাগ উঠে যাবে। তাই প্লিজ তুই এখান থেকে চলে যা। শাহিনের সাথে কথা বল, তার সাথে আড্ডা দে। পরে তোকে ডেকে নিয়ে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। প্লিজ মন খারাপ করিস না। আমি বুঝতে পারতেছি ব্যাপারটা। আমি বুঝতেছি ব্যাপারটা। তুমি আমাদের উপর রাগ করে আছো। প্লিজ আপু, ক্ষমা করে দাও। বললাম তো এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। তুই তো রুমে যা, শাহিনকে সময় দে। পরে তোকে ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলবো। এখানে এখন থাকার থেকে না থাকাই ভালো তোর। আপু, একবার যদি ভেবে দেখিস ব্যাপারটা তাহলে ভালো হতো। আমি হাজারবার এই বিষয়টা নিয়ে ভেবে দেখব, কিন্তু এখন তুই এখান থেকে চলে যা। আমি রান্না করতেছি। আপুকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা রেগে যাচ্ছি আমার উপর, তাই সেখানে আর এক মুহূর্ত থাকলাম না, চলে আসলাম। এসে দেখি শাহিন বসে বসে কি জানি ভাবতেছে। আমি শাহিন কোনো কিছু না বলে শাহিনের পাশ কাটিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আপু কি এখনো আমাদের উপর রেগে আছে? তোমাকে কি বললো? ক্ষমা করে দিয়েছে নাকি উল্টো রাগ দেখিয়েছে? তোমাকে কত করে মানা করলাম যে ওই জিনিসগুলো নিয়ে আমার বাসায় এসো না, তুমি তো আমার কথা শুনলে না। এখন দেখলে তো আমি বলেছিলাম যে আপু রাগ করবে, তারপরও তুমি আমার কথা শুনলে না। এখন তুমি যাও গিয়ে আবুকে বুঝিয়ে আসো। আমাকে তো যাতা শুনিয়ে দিল। মন খারাপ করিও না, দেখবে পরে আপু তোমাকে সব কিছু বুঝিয়ে বলবে। দেখি কতক্ষণ পর আপুর রাগটা ভাঙিয়ে এখন চুপচাপ শুয়ে থাকতো। মিমির সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হলো না। কি জানি কি ভাবতেছে আমাকে নিয়ে। আজকে প্রথমবার মিমির সাথে এত কঠিনভাবে কথা বললাম। এর আগে কখনো এত কঠিনভাবে মিমির সাথে কথা বলিনি। মিমি অনেক দুঃখ পেয়েছে হয়তো আমার কথায়। দুঃখ পাবে, কারণ আমি তো তাকে ভালো মতো কথা বললাম না, উল্টা তাকে ঝাড়ি মারলাম আর বললাম যে তার কথা এখন আমার কানে আসলে আমার নাকি বিরক্ত লাগবে। এটা কি ধরনের কথা বললাম আমি? এটা তো আমার সাথে মানায় না। আমি কেন মিমিকে এত দুঃখ দিয়ে কথা বললাম? মিমির থেকে তো অনেকদিন পর আলাদা থাকবো। কেন আমি তার সাথে সম্পর্কটা নষ্ট করতেছি এখন আমি? কারণ সে আমার নিঃসঙ্গ জীবনে সঙ্গী হয়ে এসেছিল। তার সাথে এরকম আচরণ করা আমার বোধহয় ঠিক হলো না। মিমি, আমাকে ক্ষমা করে দিস। আমি নিজের ইচ্ছাতে এটা করতে চাইনি। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোকে এভাবে কথাটা বলেছি। আমাকে ক্ষমা করে দিস মিমি। কি ব্যাপার, রান্না করা বাদ দিয়ে মন খারাপ করে এভাবে বসে আছেন? ভাত যে এপাশে নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ বের হচ্ছে ভাত থেকে, পুড়ে যাচ্ছে, ব্যাপার কি? কি নিয়ে এত টেনশন করতেছেন? কখন যে ভাত পোড়া লেগে গেছে আমি বুঝতেই পারিনি। মিমির কথা টেনশন করতে করতে এদিকের খেয়াল হারিয়েই ফেলেছি। তাড়াহুড়ো করে ভাতের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে রাখলাম। ওনার দিকে তাকিয়ে দেখি উনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন? কি ব্যাপার কি? আচ্ছা, বলেন তো আজকে আপনার কি এমন হয়েছে যার জন্য আপনি বারবার কান্না করতেছেন? ব্যাপার কি? আপনার কি চোখে সমস্যা আছে? আমি রান্না করতেছি, আর রান্না করতে আসলে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি কান্না করতেছি না তো। আর কত আমার সামনে এভাবে অভিনয় করবেন? বুঝতেছি না, ভালোই তো অভিনয় করতে পারেন। আরে, আমি কি অভিনয় করলাম? আপনিও এখানে বসে থাকেন, চুলার ধোঁয়া এসে আপনার চোখেও লাগবে, আর আপনার চোখ থেকেও পানি পড়বে। বিশ্বাস না হলে এখানে বসে থাকেন। আচ্ছা হয়েছে, আর ঝগড়া করতে চাচ্ছি না আপনার সাথে। তাহলে রান্নাটা কত দূর? এই তো ভাত রান্না করা শেষ, এখন তরকারিটা রান্না করব। আপনি এত পেটুক মানুষ, আপনাকে তো দেখে বোঝা যায় না। এখানে আবার আমি পেটুক হলাম কিভাবে? অনেক হয়েছে আপনার বকবকানি, এখন এখান থেকে চলে যান, আমাকে রান্না করতে দেন। কত ক্ষুধা লেগেছে লাগুক। আজকে আমার কষ্টটা আপনি বুঝলেন না, তাই একটু তাড়াতাড়ি রান্না করেন না প্লিজ। যদি আপনি আমার সাথে এত বকবক করেন তাহলে আমি রান্না করব কিভাবে? আর রান্নায় মনোযোগ দিতে না পারলে রান্নাটা তাড়াতাড়ি হবে কি করে? রান্না করতে আমার মনোযোগ দিতে হয়, আজকে প্রথম শুনলাম। রান্না করতে মনোযোগ দিতে হয় না, এটা আজকে আমি আপনার মুখ থেকে প্রথম শুনলাম। রান্নায় যদি মনোযোগ না দিই তাহলে রান্নাটা সুস্বাদু কি করে হবে? আপনার সাথে আমি কথা বলতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি আপনার মন দিয়ে রান্নাটা শেষ করুন আর সুস্বাদু করে তুলুন। আপনি যদি পুরুষ না হয়ে মহিলা হতেন তাহলে আরো ভালো হতো, কারণ আপনি যে এত পরিমাণ ঝগড়া করতে পারেন আপনাকে প্রথমে থেকে বুঝতেই পারিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। এটা কি বললেন আপনি? আপনার কাছ থেকে এটা কখনো আশা করিনি আমি। আপনি আমাকে মেয়ে হতে বলতেছেন? আপনাকে কিচ্ছু আশা করতে হবে না, বুঝছেন? এখন আপনি এখানে চুপচাপ মেরে বসে থাকেন, না হলে ঘরে গিয়ে শুয়ে থাকেন। আমাকে রান্না করতে দেন। এত বকবক করলে রান্নার কাজ করবো কিভাবে আমি? আচ্ছা, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনি রান্নার কাজটা শেষ করুন তাড়াতাড়ি। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখানে আর কি করব, অনেক জ্বালাইলাম, আর
এখন জ্বালানো ঠিক হবে না, তাহলে অতিরিক্ত হয়ে যাবে। রান্নাঘর থেকে বের হয়ে একটু দূরে একটা গাছের নিচে বসে পড়লাম। আজকে চাঁদটা অনেক উজ্জ্বল দেখাচ্ছে, মনে হচ্ছে আজকে চাঁদটা পরিপূর্ণ হয়ে ফুটে উঠেছে। গাছের নিচে বসে চাঁদের দিকে তাকিয়ে আছি, অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসতেছে মনের ভিতর। আজকে বাসার কথা খুব মনে পড়তেছে। যদি তারা আমাকে ভুল না বুঝতো, তাহলে হয়তো এই পরিস্থিতির শিকার হতে হতো না আমাকে। আজকে আমার এসব কিছুই থাকতো না। যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে, এত কিছু ভেবে লাভ কি? একদৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়েই রইলাম। আজকে চাঁদের সাথে কথা বলবো। প্রথমে তো ভেবেছিলাম লোকটা অনেক গম্ভীর স্বভাবের, এখন দেখতেছি না, লোকটা অনেকটা ফুরফুরা মাইন্ডের, অনেক মজা করতে পারে, আর কারোর যদি মন খারাপ থাকে তার মন ভালোও করতে পারে। লোকটার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা কেমন জানি পরিবর্তন হতে চলেছে, কিন্তু আমার তো পরিবর্তন হওয়া যাবে না। যদি পরিবর্তন হই তাহলে খাবো কিভাবে, পরবো কিভাবে, চলবো কিভাবে? লোকটার সাথে গতকাল ছিলাম, আজকে সারা দিন ছিল, তাই কোথাও যাওয়া হয়নি, কিন্তু আজকে রাতে দেখি একটা কাস্টমার সন্ধানে বেরোতে হবে, না হলে কয়েকদিন পর তো হাতের টাকা শেষ হয়ে যাবে। রান্নার কাজ দ্রুত শেষ করলাম, শেষ করে ঘরে নিয়ে আসলাম খাবারগুলো। এসে দেখি লোকটা ঘরে নেই। গেল কোথায় তাহলে? আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও দেখা যাচ্ছে না। আমার সাথে রাগ করে আবার কোথাও চলে গেল না তো? এটা কিভাবে সম্ভব? আমি তো তার সাথে শুধু মজা করতেছিলাম। লোকটা কি সিরিয়াসলি নিয়ে নিল আমার কথাগুলো? না, এটা হতে পারে না। এত রাতে কোথায় যাবে উনি? ঘর থেকে বেরিয়ে একটু উঁকি দিয়ে দেখলাম লোকটা একটা গাছের নিচে বসে আছে। কি ব্যাপার, হঠাৎ করে উনি এত রাতে বাইরে একা একা কি করতেছে? আমি ধীরে ধীরে লোকটার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছু বললাম না, নিঃশব্দে পিছনে দাঁড়িয়ে রইলাম। দেখি লোকটা কি দেখতেছে। লক্ষ্য করে দেখলাম লোকটা চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না, চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কি আছে? আজকে নতুন করে চাঁদের রূপ বেরিয়েছে নাকি? এইখানে এইভাবে একা একা বসে আছেন কিসের জন্য শুনি? আজকে চাঁদটাকে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে, তাই চাঁদটাকে দেখতেছি। অনেক চাঁদ দেখেছেন, এখন চলেন, খাবার রেডি, এখন গিয়ে খাবারগুলো খেয়ে নেন। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো ভেবেছিলাম আরো মনে হয় অনেক সময় লাগবে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি কিভাবে করলেন? মেজাজ গরম করাবেন না এখন, চলেন না। আপনার এত রাগ! আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি ভীতু একটা মহিলা, কিন্তু এখন টের পাচ্ছি আপনি যে কতটা বদমেজাজি একটা মহিলা। নিজের মুখ সামলিয়ে কথা বলবেন, বুঝছেন? না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আপনার সাথে। তাই নাকি? কি হবে আমার সাথে? শুনতে চাই আমি একটু। ভালোবাসে না বলেছিলাম, তাহলে আজকে আপনাকে বাইরে থাকতে হবে। আমি গিয়ে রুমের দরজা দিয়ে শুয়ে পড়বো। মিমির সাথে কথা বলবেন না? আজকে কথা বলতে ইচ্ছা করতেছে না, এখন চলেন, এখানে আর থাকতে ইচ্ছা করতেছে না। গিয়ে খাবারগুলো খেয়ে নেন গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর কিছুক্ষণ এখানে বসে থাকি? ভালো লাগতেছে? আপনিও বসেন, দেখবেন যে আপনারও ভালো লাগবে। ভালো লাগার গুষ্টি কিলাই। আমাকে বাইরে যেতে হবে, বুঝছেন? আমার হাতে টাকা নেই, আর এভাবে বসে খাইলে 2 দিন পর আমার হাত শূন্য হয়ে যাবে, তখন খাবো কিভাবে? আপনাকে কি বলছি আর আপনি এসব কি বলতেছেন? বলছি না কালকে একসাথে কাজ করতে যাব, আপনাকে আর এইসব কাজ করতে হবে না। এত সহজে তো আর এই কাজ ছেড়ে দেওয়া যায় না, তাই না? আমাকে কাজ চালিয়ে যেতেই হবে। আমি যেহেতু বলেছি আপনাকে ভালো করে ছাড়বো, তো আপনাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। আপনার সাথে এখানে অযথা তর্ক করতে চাচ্ছি না। চলেন, খাবারগুলো খেয়ে নিবেন। এখানে বসে পড়েন এত রাগ না দেখিয়ে, দেখবেন যে এই শীতল বাতাসে আপনার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। একটু আগে না বললেন আপনার খুব খিদা লেগেছে, আর এখন বলতেছেন শীতল বাতাসে প্রাণ ঠান্ডা হয়ে যাবে? মজা করতেছেন আমার সাথে? ভালো লাগবে আপনার এই শীতল বাতাস খেয়ে দেখেন মন ঠান্ডা হয় কিনা। আচ্ছা, তাহলে আজকে আপনি বাইরে থাকেন, আমি গেলাম। কথাটা বলে আমি রুমের দিকে আসতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যখনই চিল্লাচ্ছে, ব্যাপার কি? আমি পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? এত বড় একটা মানুষ এই কাজ কেমনে? আমি ওনার কাছে এগিয়ে যেতেই যেটা ঘটনা ঘটলো, একটা অবাস্তব ঘটনা। ছোট বাচ্চাদের মতো ন্যাকামি তো ভালোই করতে পারেন, তাই না? দেখেন গাছটাকে একদম ভূতের মতো দেখা যাচ্ছে, যে কেউ ভয় পাবে। তাই বলে ছোট বাচ্চাদের মতো এইভাবে চিল্লাবেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। তাও আপনি নিজেকে কন্ট্রোল রাখুন। নিজের মাথায় কি কমন সেন্স বলতে কিছুই নেই? যেভাবে চিল্লাই উঠছেন, আমি ভেবেছিলাম কি না কি হয়ে গেল আপনার সাথে। আমার কলিজায় যে কি একটা আঘাত লেগেছিল সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলেন, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন এখানে থেকে কি করব? আমি যখনই কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলি, আপনি উল্টো প্রসঙ্গ এনে সেখানে ঢুকিয়ে দেন। ব্যাপার কি?
আচ্ছা, আর কখনো এরকম করবো না। এখন চলেন, গিয়ে খাবারগুলো খাওয়া যাক। দেখেন, আমার উপর মন খারাপ করে কোনো লাভ হবে না, বুঝছেন? আমি কারোর মন ভালো করতে পারি না। আমি শুধু মানুষদের সুখ দিতে পারি। কারোর মন ভালো করার দায়িত্ব আমি নিতে চাই না। অনেক রাত হয়ে গিয়েছে, আমি আর কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার প্রচুর ঘুম পাচ্ছে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে যাব। আপনার যেখানে খুশি সেখানে চলে যান। তারপর লোকটা রুমের ভিতরে চলে আসলো। আমি লোকটার পিছনে পিছনে চলে আসলাম, কিন্তু কোনো কথা বললাম না লোকটার সাথে। আমি রুমে এসে দেখি লোকটা নিজে থেকে খাবার নিয়ে নিচ্ছে আর খাচ্ছে। আমিও কোনো কিছু না বলে খাবারগুলো নিয়ে খেতে লাগলাম। দেখলাম যে লোকটা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। আমি একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু লোকটা কোনো পাত্তা না দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম লোকটা ঘুমিয়ে পড়েছে, তাই আমিও আর দেরি না করে শুয়ে পড়লাম। আজকে কোথাও যাব না, মানসিকতা একদম ভালো নেই। এমনিতেই মিমির সাথে ঝগড়া হলো, এখন আবার ওই লোকটার সাথে। আজকের কথাগুলো ভাবতে ভাবতে আমিও ঘুমের দেশে পাড়ি দিলাম। পরদিন সকালে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। লোকটাকে কোথাও দেখা যাচ্ছে না, তাই বাইরে আসলাম। বাইরে এসে দেখি লোকটাকে বাইরেও কোথাও দেখা যাচ্ছে না। কি ব্যাপার? আমি আবার রুমে আসলাম। রুমে এসে দেখি লোকটার যত জামা কাপড় ছিল সব কিছু উধাও। তার মানে লোকটা আমাদেরকে না জানিয়ে চলে গেল এখান থেকে। বিছানার উপর দেখলাম একটা কাগজ দেখা যাচ্ছে। কাগজটা হাতে নিয়ে দেখলাম উনি কিছু একটা লিখে রেখেছে। আপনাদেরকে অনেক জ্বালাতন করছি এই 2 দিনের ভিতরে। জানি অনেকটা বিরক্ত হচ্ছেন আমার উপর। দিনের পর দিন আরো কিছুদিন থাকলে হয়তো আরো বিরক্ত হয়ে যাবেন। আপনাদের যে ক্ষতিগুলো করছি তার প্রতিদান তো আমি দিতে পারলাম না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। আর আমি এই ব্যস্ত শহরে থাকতে পারবো না। আমি এই 2 দিনে অনেক ভেবেছি যে এখানে থাকবো, কিন্তু আমার মন কোনো মতেই মানতেছে না, কারণ আমি এখানে থাকতে পারবো না এই ব্যস্ত শহরে, ব্যস্ত মানুষের ভিড়ে। আমি একটা গ্রামের সহজ সরল ছেলে, আমাকে এই শহরে মানায় না। আপনাদের কাছে অনেক ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দিবেন আমাকে। আর বলে যাচ্ছি না, কিছু মনে করিয়েন না। যদি আবার কখনো ফিরে আসি এই শহরে, অবশ্যই এই জায়গাটাতে আসবো, কারণ এই জায়গাটাতে অনেক কিছু রয়ে গেল আমার। আপনাকে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগেই চলে যেতে হচ্ছে আমাকে। মাফ করে দিবেন। আর একটা কথা বলবো, পারলে ভালো হয়ে যান। এই জীবনটা কখনো জীবন না, তাই। সামান্য একটা কথা বলেছিলাম, তার জন্য অভিমান করে চলে যেতে হবে? এটা আমি মেনে নিতে পারতেছি না। কেন আমি এরকম করতে গেলাম তার সাথে কালকে? আর আমি কি জানতাম যে আমার এই সামান্য কথা তার কাছে অসামান্য হয়ে দাঁড়াবে, যার জন্য এখান থেকে সে ছেড়ে চলে যাবে? তার থেকেও বড় কথা হচ্ছে লোকটার কাছে একটা টাকাও নেই, আমি দেখেছিলাম। আর লোকটা তো এখানে বলে গিয়েছে তার কাছে টাকা নেই। তাহলে শহর ছেড়ে বাড়ি যাবে কিভাবে লোকটা? কেন যে এরকম করতে গেলাম লোকটার সাথে, খুব খারাপ লাগতেছে। এই 2 দিন লোকটার সাথে কতই না কথা বলেছি, কত আড্ডা দিয়েছি, কত খুনসুটি করেছি, কতই না রাগারাগি করেছি। আর সেই লোকটা চলে গেল, তাও আবার না বলে। খুব খারাপ লাগতেছে, ভিতরটা ফেটে যাচ্ছে। লোকটা যতই যাই হোক অনেক ভালো ছিল, আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। তার জন্য দোয়া করব লোকটা যেন ভালো থাকতে পারে সারা জীবন। কিন্তু নিজের মনটাকে যে মানাতে পারতেছি না, কলিজাটা ফেটে যাচ্ছে। কেন এরকম করতে গেলাম কালকে রাতে? এরকম একটা আচরণ করা ঠিক হয়নি। তার সাথে খারাপ আচরণ না করলেও পারতাম। লোকটা তো এমনিতেই একটু ভয় পায়। কিরে, এভাবে কান্না করছিস কিসের জন্য? তোর আবার আজকে কি হলো নতুন করে? লোকটা চলে গিয়েছে রে মিমি। কি বলছিস? কখন গেল? রাতে গিয়েছে, আমাকে কিছু বলে নাই। এই দেখ চিঠি। কি বলিস? এভাবে উনি চলে গেল কিসের জন্য? আমি তো লোকটার সাথে ভালো মতো কথাই বলিনি, তার আগেই চলে গেল। এখন আমি কি করব বল? লোকটার সাথে কিছু কথা ছিল আমার। এত টেনশন করিস না তো। টেনশন করলে তুই আবার অসুস্থ হয়ে যাবি। তোকে নিয়ে আবার আমি পরে টেনশন করতে পারবো না। আমি নিজেও জানি না আমার এত খারাপ লাগতেছে কিসের জন্য, কিন্তু প্রচুর খারাপ লাগতেছে। লোকটার সাথে যদি শেষবারের মতো কিছু কথা বলতে পারতাম। আচ্ছা, আমি গেলাম। তুই এখানে একটু একা একা থাক, তাহলে ভালো লাগবে। এখন আমার কথাগুলো তোর ভালো লাগবে না। আমি গেলাম। মিমি কথাটা বলে সেখান থেকে চলে গেল। মানুষটার কথা খুব মনে পড়তেছে। কেন যে তিনি আসলো আমাদের এখানে আর এরকম করে চলে গেল, আর কেন যে আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম, এখন নিজেরই খুব খারাপ লাগতেছে, যেটা বলার বাহিরে। কি করব বুঝতেছি না, ভিতরটা ফেটে যাচ্ছে। যদি লোকটা ফিরে আসতো তাহলে। আর এই বিষয়টা নিয়ে ভাবতে পারতেছি না। যতই ভাবছি ততই কান্না পাচ্ছে খুব। তাই নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম। তার উপর যেটা মায়া ছিল সেই মায়াটা কাটানোর চেষ্টা করতেছি। তাই ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়লাম।
যাই হোক, তাহলে শেষ পর্যন্ত একটা কাজ খুঁজে পেলাম। এখন তাহলে বাসায় ফেরা যাক। কিন্তু যে ঘটনা ঘটি এসেছি, কি যে হয়ে আছে সেখানকার অবস্থা, আমি গেলেই যে কি শুরু হয়ে যাবে বুঝতেছি না তো। জঙ্গলের পথ ধরে বাসার দিকে আসতে লাগলাম। বাসার কাছাকাছি এসে পুরোটা বাড়ি শান্তশিষ্ট হয়ে আছে, কাউকে দেখা যাচ্ছে না। কলিজা শুকিয়ে যাচ্ছে, কি জানি কি হচ্ছে ভিতরে। আমি তো যে ঘটনা ঘটিয়েছি, আমাকে দেখলে কি বলবে। আমি ভয়ে ভয়ে লুকিয়ে দেখলাম যে কেউ দেখা যাচ্ছে না, তাই ঘরে প্রবেশ করলাম। আমি ভয়ে ভয়ে বিছানায় এক সাইডে গিয়ে বসে পড়লাম। ওনাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কারণ দেখে বোঝা যাচ্ছে যে কান্না করছিল মনে হয়, কারণ চোখের নিচে একটু দাগ হয়ে আছে পানির। আমার কেন জানি মনে হচ্ছে আমার রুমে কেউ প্রবেশ করেছে, কিন্তু কতটা সত্যি সেটা চোখ খুললে বুঝতে পারবো। চোখ খুলে পাশে তাকিয়ে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম পাশে বসে থাকা মানুষটার দিকে। এটা কিভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখতেছি না তো? আমি তো ঘুমিয়েছিলাম, স্বপ্ন হতে পারে, এটা কখনো বাস্তব হতে পারে না। এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকার কি আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি এখানে এসে ভূত বসে আছি? আমি কি যেটা দেখতেছি সত্যি দেখতেছি নাকি? আপনি আমার গায়ে চিমটি কাটেন তো আগে। যেটা দেখতেছেন সত্যি দেখতেছেন, সিমটি কাটতে হবে না। কিসের জন্য? আমি তো জলজান্ত এখানে একটা মানুষ বসে আছি, আর আপনি আমার সাথে কথা বলতেছেন, তাও বিশ্বাস হচ্ছে না। আপনি এখানে এসেছেন কিসের জন্য? আমাদের মতো খারাপ মানুষদের বাসায়? আপনাকে তো এখানে মানায় না। আপনি চলে যান এখান থেকে। আর আপনি যেভাবে চলে যাবেন আমি কখনো কল্পনাও করতে পারিনি। চোরের মতো পালিয়ে যাবেন। আমাকে বললে কি আমি যেতে দিতাম না নাকি? আপনাকে এখানে কি আমরা বন্দি করে রেখেছিলাম? সবকিছু একটু লিমিট মতো করা লাগে, অতিরিক্ত করলে সবার জন্য সেটা ক্ষতিকর। আপনি চলে গিয়েছেন, আমাদের কি অবস্থা হয়েছে জানেন আপনি? আপনার কাছে কোনো টাকা নেই, আপনি চিঠিতে লিখে গিয়েছেন সেটা। সেখানেও বলেছেন আপনার কাছে কোনো টাকা নেই। তাহলে আমাদের মনে কি হতে পারে একটু বুঝতে পারতেছেন? আমাদের টেনশনটা কি পরিমাণ হয়েছে? আপনি যদি বলতেন যে আপনি বাসায় যাবেন, হয়তো আমাদের কাছে টাকা ছিল না, কিন্তু আমরা কারোর কাছ থেকে ধার করে নিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে দিতাম। আপনার যেহেতু এখানে মন বসতেছে না, আর আমরা তো আপনাকে বাধ্য করতেছি না যে এখানেই থাকতে হবে, তাই না? আপনি কোনো অপরাধ করেননি যে আপনাকে এখানে আমরা বেঁধে রাখবো। এখন আমাকে কিছু বলতে দেন, তারপর আপনার যত কথা আছে সব শোনাবেন। এখন আমি বলবো, আপনি শুনবেন, এর থেকে একটা কথাও বলবেন না। আপনি এখান থেকে চলে গিয়েছেন না, একটা চিঠি লিখে গিয়েছেন। আমাদের মনের অবস্থা কি হবে একবারও ভেবেছেন? বুঝতে পেরেছেন? আর আমাদের মনের অবস্থাটা একটু আপনার বোঝা উচিত ছিল। মেনে নিলাম আপনি আমাদের সাথে মজা করতেছিলেন, কিন্তু কেউ কারোর সাথে এরকম মজা করে? এখন আপনি বলবেন আপনি মজার ছলে চলে গিয়েছেন, এটাই তো, তাই না? আপনি যা বলছেন সব সত্যি, কিন্তু আমি সত্যি সত্যি চলে যেতাম। কিন্তু কিন্তু আবার কি? আবার ফিরে আসলেন কেন এখানে? আমাদের মতো খারাপ মানুষদের মাঝে আপনি তো ভালো মানুষ, আপনি চলে যেতে পারতেন। এখানে ফিরে আসার মানে কি? আসলে আমার গ্রামের বাসায় অনেক সুন্দর একটা ভালো একটা পরিবেশ ছিল, আর আমার পরিবারও অনেক সুন্দর ছিল। কিন্তু হঠাৎ মাঝপথে আমার মা মারা যায়। তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, আর দ্বিতীয় মা আমার উপর এতই অত্যাচার করে প্রতিদিন, যেটা আপনি শুনলেও হয়তো আপনার চোখে থেকে পানি পড়বে। যেমন আপনার একটা করুণ কাহিনী আছে, তেমন আমারও একটা করুণ কাহিনী আছে, যার জন্য আজকে আমি ঢাকা শহরে আসতে বাধ্য হয়েছি। তাহলে আপনি একটা বিয়ে করে নিয়ে শ্বশুরবাড়ি চলে যেতে পারতেন। শহরে এসেছেন কিসের জন্য? মুখে একটা কথা বলা যায়, আর সেটা কাজ করে দেখানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আপনি সেটা ভালো করে জানেন। তাহলে আবার এখানে ফিরে আসলেন, ব্যাপার কি? আবার কি উদ্দেশ্য নিয়ে আসলেন এখানে? উদ্দেশ্য নিয়ে আসবো কিসের জন্য? পার্মানেন্টলি থাকতে এসেছি এখানে, কারণ আমি একটা কাজ খুঁজে পেয়েছি, আর এখান থেকে কোথাও যাচ্ছি না। এখান থেকে বেশি দূর না, অল্প কিছুক্ষণ গেলেই কাজের স্থান পৌঁছে যায়। তাই একদম ঠিক করে নিয়েছি আর কোথাও যাব না। যতই কষ্ট হোক এখানেই থাকবো। দেখেন একটা কথা বলি, আমি দেখেন একটা কথা বলি, আমরা খারাপ মানুষ। আমাদের এখানে থাকার আগে বেশ কিছুবার ভেবে দেখেন, আপনি অন্য কোথাও থাকতে পারবেন। আমাদের এখানে থাকার থেকে না থাকাই ভালো আমার মনে হয়। এখন এত কথা বলতে পারবো না, প্রচুর ক্লান্ত লাগতেছে। আপনি একটু সরে পড়েন, আমি শুবো। আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন, তারপর কত ক্লান্ত লেগেছে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার প্রশ্নগুলো এখনই উত্তর চাই। সবসময় রাগ দেখালে কি ভালো লাগে? বলতেছি না ঘুম পাচ্ছে খুব, আমি এখন ঘুমাবো। আপনি আপনার কাজগুলো শেষ করে নেন। অনেক শুয়েছিলেন, এখন যান। আজব কথাবার্তা বলতেছেন তো। আমি কি বলতেছি আর উনি কি বলতেছেন? রাগ তোলাবেন না কিন্তু আমার। অনেক তো কান্না করেছেন, এখন খুশিতে গিয়ে রান্না করে আনেন রাত্রের জন্য। কে বলেছে আমি কান্না করছি? আপনি নিজের মুখটা বন্ধ রেখে শুয়ে থাকেন, ফালতু লোক কোথাকার। আমি ফালতু লোক সেটা আপনাকে বলতে হবে না, আপনি যান আর নিজের কাজগুলো করে আসেন গিয়ে। ওনাকে রাগ দেখাচ্ছি ঠিকই উপরে উপরে,
কিন্তু ভেতরে অনেকটা ভালো লাগতেছে উনি ফিরে এসেছে তার জন্য। এখন মনের মধ্যে অনেক শান্তি কাজ করতেছে, কারণ লোকটা হঠাৎ করে চলে গিয়েছিল না বলে। তাই এত পরিমাণ কষ্ট হবে আমি কখনো ভাবতে পারি না একটা অচেনা লোকের জন্য। যাই হোক, লোকটাকে দেখলাম উনি শুয়ে পড়ল, মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়েছে। তাই আমি রান্নাঘরে চলে আসলাম, ওনার জন্য কিছু নাস্তা রেডি করতে হবে। সারাদিন কাজ খুঁজতেছিল, তার জন্য কোনো কিছু খাইতে পারিনি, আর তার কাছে তো টাকা নেই, খাবে কি করে? কিরে, তোর নাকি মাথা ব্যথা করতেছে? মন খারাপ এখনো? আবার রান্নাঘরে ব্যাপার কি? আমি রান্না করতেছি, তুই শুয়ে থাক। যার জন্য মন খারাপ ছিল সে তো এখন এখানে চলে এসেছে, তাই মনটা ভালো হয়ে গিয়েছে, আর তার জন্য ভালো কিছু রান্না করবো আজকে। তুই গিয়ে শাহিনের সাথে কথা বল। শাইনের সাথে পরে কথা বলবো, আগে মানুষটার সাথে কথা বলে আসি। আজকে 3 দিন হয়ে যায়, তার সাথে ভালো মতো কথা বলতে বলতে পারিনি। নাকি তোর আবার হিংসা হবে যদি আমি যাই আর কিছু করি তার সাথে? যা ইচ্ছা করতে পারিস, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মানুষটা এত ভালো তোকে কাছে যেতেই দেবে না। আচ্ছা, তোর মুখে তো তার অনেক প্রশংসা শুনেছি, আর এখন শুনতেছি। এখন আমি যাই, দেখি। আচ্ছা, কথা বল, কিন্তু শান্তশিষ্টভাবে কথা বলিস, লোকটা অনেক ভদ্র, এই কথাটা মাথায় রাখিস। আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না তোকে। তুই তোর কাজ কর, আমি আমার কাজ করতেছি গিয়ে। কথাটা বলে মিমি আমার এখান থেকে চলে গেল আমাদের রুমে, আর আমি এদিকে রান্নায় মনোযোগ দিলাম, কারণ আজকে ভালো কিছু রান্না করতে হবে। মানুষটা এখানে এসেছে থেকে ভালো কিছু খাইতে পারে না, আজকে মন ভালো আর হাতে টাকাও আছে, তাই কোনো টেনশন হচ্ছে না। ভালো কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে শাহিনের জন্য। এখন যেহেতু মানুষটাও এসেছে, তাহলে একসাথে দুইটাই হয়ে যাবে, মনটাও ভালো থাকবে আর রান্নাটাও সেই মজাদার হবে আজকে। কি ব্যাপার, আপনাকে তো আজকে দেখতে পেলাম না, কোথায় গিয়েছিলেন? আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মেয়ে আমাদের রুমে চলে আসলো। আমি সেই দিকে খেয়াল না করে শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মেয়েটা যখন কথা বললো তখন বুঝতে পারলাম মেয়েটা আর কেউ না, মিমি। তাই উঠে পড়লাম বিছানার উপরে। কাজ খোঁজার জন্য বাইরে গিয়েছিলাম সকালে, কিন্তু একটা অঘটন ঘটিয়েছিলাম, যার জন্য আমি একান্তভাবে সরি। আমি জানি আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমার এই ব্যবহারের জন্য। সেটা না হয় বুঝলাম, কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আমাদের অত্যন্ত একটু জানিয়ে যেতেন, তাহলে তো আমরা আর এত টেনশন করতাম না। আমারটা বাদ দেন, আপুর কি অবস্থা হয়েছিল, সারাদিন বিছানা থেকেই ওঠেনি, মাত্র উঠে এখন রান্নাঘরে চলে গেল আপনাকে দেখার পর। তার জন্য আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কখনো এরকম করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে ছেড়ে আর কখনো যাচ্ছি না, কারণ এইখানে একটা কাজের সন্ধান পেয়েছি। এখানে কাজ করব আর এখানে থাকবো। এটা তো অনেক খুশির একটা কথা। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে তো রুমের বাইরে দেখাই যায় না, সারাদিন রুমের ভিতরে কি করেন? আমাদের সাথে আসবেন, বসবেন, আড্ডা দিবেন। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনার যে হবু স্বামী এসেছে তাকে তো আপনাকে সময় দিতে হবে। সে আমাকে যদি আপনার পাশে দেখতে পায় তাহলে তো তার জ্বালাতন শুরু হয়ে যাবে। আমি বুঝি, তাই না? তার জন্য আপনার কাছে এখন যাচ্ছি না। যখন আপনার হবু স্বামী চলে যাবে তখন না হয় বসে আড্ডা দেওয়া যাবে আপনার সাথে। আচ্ছা, তাহলে আমি এখন গিয়ে আপুকে রান্নার কাজে সাহায্য করি, আপনার সাথে পরে না হয় আড্ডা হবে খাওয়ার পর। আজকে জমিয়ে আড্ডা দিব সবাই মিলে। আচ্ছা, তাহলে আপনি গিয়ে আপনার আপুকে রান্নার কাজে সাহায্য করেন। আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো সেরে নিচ্ছি তাহলে। তারপর মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে বসে চিন্তা করতে লাগলাম, সমাজের কিছু মুখোশধারী মানুষ আছে, মুখোশহীন খারাপ মানুষ হয়তো ভালো আছে তাদের থেকে। এটা আমার কাছে একটা বাস্তব উদাহরণ হয়ে থাকবে, কারণ আমি তো আজকে 3 দিন হলাম এখানে আছি। এদের ব্যবহার দেখে আমি মুগ্ধ। এরা যতই খারাপ হোক না কেন, এরা অতিথিকে কখনোই অসম্মান করে না। সমাজের এমন লোক আছে যে সবাইকে দেখাবে ভালো, কিন্তু তার ভিতরে খোঁজ খবর নিয়ে দেখেন জঘন্যতম খারাপ সে। প্রতি রাতেই পতিতার কাছে আসে, আর দিনের বেলা পতিতার যত বাজে গালি দেয়। আর তারাই প্রতি রাতে পতিতার কাছে আসে, কিন্তু উপরে উপরে নিজেদের কতটা যে ভালো দেখায় সেটা হয়তো আমরা বুঝতে পারি না, কারণ তারা তো সমাজে মুখোশের আড়ালে থাকে। আমার মনে হচ্ছে এখন সমাজের পতিতারাই হয়তো খারাপ, কিন্তু তাদের মনের ব্যাপারগুলো অনেক ভালো। আর তাদের পেশাটা জঘন্যতম, কিন্তু তারা কি এই জঘন্যতম পেশাটা গ্রহণ করলো সেটাও তো আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি সকল শ্রেণীর মানুষদের কাজের সুযোগ করে দেই তাহলে কখনো একটা মেয়ে পেটের জন্য পতিতা হয়ে যাবে না। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোকে রুম থেকে বের করে দিল? কি বলেছিস তাকে, নাকি খারাপ কিছু কথা বলেছিস? তোর মাথায় সবসময় কি ঘোরে শুনি? আমি একটা ভালো লোকের সাথে কথা বলে আসলাম, ভালো কথা বলবি তা না বলে উল্টোপাল্টা কথা বলতেছিস। আচ্ছা, অনেক হয়েছে। শাহিনকে গিয়ে বল রেডি হতে, কারণ আমার রান্না প্রায় শেষ। আমি সবকিছু এখানে রাখবো না, একটু গাছের নিচে নিয়ে যাব, আজকে পিকনিক করব, রাতের পিকনিক। আজকে আবার নতুন করে তোর মনে এত পিরিত উঠলো কিসের জন্য?
বুঝি, আমি তো সবকিছুই বুঝি। যা বুঝিস ভালোই বুঝিস। এখন তোকে যেটা করতে বলতেছি সেটাই কর, বেশি কথা বলবি না। এখন থেকে তো তোর শক্তি দ্বিগুণ হয়ে গেল। এখন আমাকে ঝাড়ি মারবি, ঝাঁটাপিটা করবি, আরো কত কি করবি, আর কত কি যে দেখতে হবে আমাকে। আবার কি শুরু করলি তুই? বলছি না এখান থেকে চলে যা, বেশি ভালো হবে না বলে দিলাম এখন। আরে এত খেপে যাচ্ছিস কিসের জন্য? একটু কথা বলতেছি, কথা বলতে দে। খেপে গেলে কেমন করে তোকে নিয়ে একটু মজা করব বল? আমাকে নিয়ে তোকে কোনো মজা করতে হবে না, এখান থেকে চলে যা। আমি রান্না করতেছি। সবসময় রান্না করার সময় ডিস্টার্ব করিস, ভালো লাগে না। রান্না করার সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমার রাগ উঠে যায়। অনেক শুনেছি, আর শুনতে ইচ্ছে করতেছে না। এখন আমি যাচ্ছি, আমার কান ঝালাপালা হয়ে গেল। আরো ঝালাপালা হয়ে যাবে তোর কান। তুই এখন এখান থেকে চলে যা, না হলে কানে পরে শুনবি না। এই অল্প বয়সে আমি বয়রা হতে চাচ্ছি না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই তোর রান্নাগুলো কর মন দিয়ে, আর রান্না যদি একটু খারাপ হয়েছে তাহলে দেখে নেবো তোকে। আচ্ছা, যখন খাবি তখন প্রশংসা করবে, এখন এখান থেকে চলে যা, ভাগ। তুই আমাকে শেষ পর্যন্ত এইভাবে কথাগুলো বলতে পারলি? আমি কখনো কল্পনা করতে পারিনি তুই আমাকে এভাবে কথা শোনাবি আজকের দিন খারাপ বলে। কথাটা বলে মিমি সেখান থেকে হন হন করে চলে গেল। আমি হাসতে হাসতে শেষ মিমির কাণ্ড দেখে। মিমি পিছনে ঘুরে আমাকে দেখে ভেঙচি কাটলো মুখ দিয়ে, কেটে আবার চলে গেল। রুমে গিয়ে রুমের দরজা দিয়ে দিল। এখন কি করে পরে দেখা যাবে। আমি রান্নার কাজটা দ্রুত শেষ করে নিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক। আর আমার তো একটা পেটুক মানুষ আছে, একটু রাত হলেই তো আবার এখানে এসে ঘ্যান ঘ্যান শুরু করে দিবে। রান্না কত দূর, কি কত দূর। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কাউকে ডাকলাম না, সবকিছু রেডি করে নিলাম। একটা গাছের নিচে অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম খাবারগুলো। তারপর সেগুলো ভালোভাবে রেখে চলে আসলাম রুমের ভিতরে। রুমে এসে দেখি লোকটা শুয়ে আছে এখনো, কি জানি চিন্তা করতেছে। তাকে কোনো ডিস্টার্ব না করে মিমিকে ডাকলাম। মিমিকে সবকিছু বুঝিয়ে বললাম। মিমি শাহিনকে নিয়ে আসতেছে, তাই আমি আমার রুমে চলে আসলাম। এই যে মিস্টার, অনেক বিশ্রামে আছেন, এখন চলেন, সবকিছু রেডি। এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল রান্না? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, রান্নার কাজ শেষ করেছি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, সবাই রেডি, আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, তাহলে আপনি গিয়ে অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আমি রুমে বসে আছি, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, একসাথে যাব। তাই আর কোনো কথা বাড়ালাম না, আমি রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা খাটের উপর বসে আছে। কই, আমি বাইরে তো কাউকে দেখতে পেলাম না, ওরা কোথায়? এত কথা বলেন কিসের জন্য? বলছি না সবাই রেডি আছে, এখন চলেন, গেলে দেখতে পারবেন। আমি চুপচাপ রেডি হয়ে নিলাম, কোনো কথা বললাম না। দেখলাম যে নীলা রুম থেকে বেরিয়ে একটা গাছের দিকে যাচ্ছে। আমি পিছনে পিছনে যেতে লাগলাম, কোনো কথা বাড়ালাম না। কথা বললেই তো আবার কথা শুনতে হবে, তাই। কি হলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সামনে তো শুধু জঙ্গল দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আপনাকে খুন করার জন্য নিয়ে যাচ্ছি, এখন চুপচাপ আমার সাথে আসেন, আর কোনো কথা বলবেন না। আমার প্রচুর ভয় লাগতেছে, আমি যেতে পারবো না। রুমে যাচ্ছি, আপনারা যেখানে খুশি সেখানে চলে যান। বেশি ন্যাকামি করবেন না, আমার সাথে সাথে আসুন, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। বললাম না আমার ভয় করতেছে, আমি যাইতে পারবো না। আমি রুমে গেলাম, আপনি সেখানে খুশি সেখানে চলে যান। আরে এরকম করতেছেন কেন? সামনে দেখেন আলো দেখা যাচ্ছে, সেখানেই শাহিন আর মিমি আছে, আমরা সেখানেই যাচ্ছি। সামনে শুধু অন্ধকার, অন্য কিছু দেখা যাচ্ছে না। আপনার চোখের সমস্যা আছে, আমি গেলাম। লোকটা আমাকে কথাটা বলে উল্টো হাঁটা শুরু করলো। মেজাজটা কেমন খারাপটা না হয়। সামনে কি সুন্দর আলো দেখা যাচ্ছে, আর বেশি দূর না, আমি তো অল্প কিছু দূরে নিয়ে গিয়েছি। আর উনি রুম থেকে বের হয়েই নাকি আর কোথাও যাবে না। এটা কেমন কথা? রাগ ওঠে না কেমনে? কি ঘাড়তারা মানুষ। আমি তাড়াতাড়ি হেঁটে লোকটার কাছে এসে পৌঁছালাম। লোকটার ডান হাত চেপে ধরলাম, যাতে করে আর উল্টা হাঁটতে না পারে। কিন্তু শক্তি দেখাচ্ছে, তাই হ্যাচকা টান দিয়ে লোকটাকে দাঁড় করিয়ে দিলাম। সমস্যা কি আপনার? আপনাকে কথা বলতেছি, আমার কথা কি আপনার কানে যায় না? বললাম তো আমি সেখানে যেতে পারবো না। আমার খাবারগুলো ঘরে নিয়ে আসবেন, আমি ঘরেই আছি। আচ্ছা, এখন একটু অপেক্ষা করেন, আমি মিমিকে ডাক দিয়ে থাকি। তার ফোনের লাইটটা জ্বালাতে বলতেছি, তখন তো আপনার বিশ্বাস হবে সেখানেই তারা আছে। আচ্ছা, এত রাতে বাইরে খাওয়া দাওয়ার আয়োজন করার কি আছে? আমার ভয় লাগতেছে, আপনাদের ভয় লাগে না? কিসের ভয়? এখানে তো কেউ আসবে না, আর এখানে তো কোনো হিংস্র প্রাণী নেই, তাহলে আমরা কিসের ভয় করব এখানে? আমি আপনার সাথে কোনো যুক্তি তর্কে পারবো না। আমার কোনো কথা শুনতে চাচ্ছি না এখন। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। আজকের জন্য আমি কিছু খাবো না। আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনি শুয়ে পড়বেন, তাই না? একেবারে মেরে হাড্ডি ভেঙে দিব, চলেন আমার সাথে। লোকটাকে আর কোনো কথা বলতে না দিয়ে টানতে টানতে সেখানে নিয়ে যেতে ধরলাম। সামনে যেতেই আমরা মিমিদেরকে দেখতে পেলাম, তাই লোকটাকে ছেড়ে দিলাম, কারণ এখন আর লোকটা ভয় পাবে না। আর এভাবে টেনে নিয়ে যাচ্ছি, মিমি যদি দেখতে পায় আরো কত কি বলবে আমাকে, তাই লোকটাকে ছেড়ে দিলাম। আমরা সেখানে পৌঁছাতেই মিমি যেটা বলা শুরু করে দিল সেটা স্বাভাবিক।
কিরে, সে কখন এখানে এসেছি আমরা? এখানে তোদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমরা। আর বলিস না, মহা বিপদে পড়ে গিয়েছিলাম। বাদ দে সেসব কথা, এখন তাড়াতাড়ি সবকিছু রেডি করতো। তারপর মিমি আর আমি খাবারগুলো রেডি করতে লাগলাম। শাহিন আর নীল দুজনে বসে পড়লো। নীল আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। জানে যে আমি অনেকটা ক্ষেপে আছি। সবকিছু রেডি করে নিয়ে আমরা দুজন বসে পড়লাম। সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। নীল ভাইয়া, আমাদের কাছে খাতিরদারি আপনার কেমন লাগলো? কি বলবো, রান্নাটা অসাধারণ ছিল। অনেকদিন পর এরকম রান্নার স্বাদ গ্রহণ করলাম। তাই নাকি? এটা আমার আপুর হাতের করিশ্মা। আপু যখন মনোযোগ দিয়ে রান্না করে তখন রান্নাটা অনেক সুস্বাদু হয়। সেটা তো দেখতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর খাবার আমাদের উপর দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমি ইচ্ছে করে এত সুন্দর করে রান্না করেছি আজকে। আমি তো কাজ পেয়ে গেছি, আর কালকে থেকে কাজে যেতে হবে, তাই এখন ঘুমাতে হবে, কারণ কালকে সকালে কাজে যেতে হবে। আচ্ছা, তাহলে আপনি বিশ্রাম করেন, আমরা এখন একটু গল্প করে তারপর রুমে যাব। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, সেখানে থাকলাম না, তাড়াতাড়ি রুমে এসে গুটি মেরে শুয়ে পড়লাম। আর ভাবতেও লাগলাম কালকে থেকে আমাকে একটা নতুন জীবন শুরু করতে হবে, কারণ এইভাবে চলা তো আর যাবে না। আমাকে যে তুই এখানে থাকতে হবে, তাহলে আমাকে আলাদাভাবে একটা ঘর তুলে নিতে হবে, না হলে এই মানুষটার সাথে আর কত থাকা যায়? এভাবে থাকা উচিত নয় আমার। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। অনেক গল্প করলাম, আর রাত তো অনেক হয়েছে। গিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গিয়ে এখন ঘুমিয়ে যাব। তুই গিয়ে ঘুমা, বেশি রাত্রি জাগিস না, শরীর অসুস্থ হবে। আচ্ছা, তাহলে কালকে সকালে আবার কথা হবে। এখন আমি গেলাম, তোমরাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম, আর ভাবতে লাগলাম লোকটা তাহলে এখানে পার্মানেন্টলি থেকে যাবে। খুব ভালো লাগতেছে, কারণ কারোর সাথে গল্প করে থাকতে পারবো। কয়েকদিন পর তো মিমি এখান থেকে চলে যাবে, খুব একাকিত্ব লাগতেছিল নিজের ভিতর। এখন তো লোকটা আছে, তাহলে তার সাথে কিছুক্ষণ গল্প করে কাটানো যাবে। ভালোই হলো। আর কোনো কিছু টেনশন না করে রুমে এসে দেখি লোকটা ঘুমে বিভোর। তাই লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি নিচে শুয়ে পড়লাম। আজকে যদি আমি পতিতা না হই, যদি একটা ভালো মেয়ে হয়ে বেঁচে থাকতে পারতাম, তাহলে লোকটাকে নিয়ে একটু স্বপ্ন দেখতাম। কিন্তু এখন সেটা সম্ভব না, কারণ আমি একটা নষ্ট মেয়ে। একটা ভালো মানুষের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই আমার। শুয়ে শুয়ে টেনশন করতে লাগলাম, কালকে কোথায় যাব, কি করব না করব। লোকটা বলতেছিল তার নাকি কাজের সন্ধান হয়ে গেছে। আমারও কি কাজ খুঁজে নিয়ে এসেছে নাকি? তার একার খোঁজ খুঁজে নিয়ে এসেছে সেটা তো শুনলাম না। লোকটা তো বলেছিল আমাকে ভালো করবে, তাহলে নিশ্চয়ই আমার কাজ খুঁজে এসেছে। তার মানে আমাকেও সকালে ঘুম থেকে উঠতে হবে। তাই বেশি কিছু টেনশন না করে আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাই পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি লোকটা এখনো শুয়ে আছে। ব্যাপার কি? ওনার নাকি কাজে যেতে হবে, তাহলে এখনো শুয়ে আছে? এই যে শুনছেন, আপনি নাকি আজকে কাজে যাবেন, তাহলে এখনো শুয়ে আছেন যে? আপনার কি খারাপ লাগতেছে বা অসুস্থ লাগতেছে? শুয়েছিলাম, হঠাৎ করে কে জানি আমাকে ডাকতেছে আর কাজের কথা বলছিল, তাই উঠে বসলাম। উঠে দেখি সকাল হয়ে গেছে আর একটু লেট হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি উঠে বাইরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। এত তাড়াহুড়ো করতে হবে না, এখনো অনেক সময় আছে হাতে। আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো শেষ করেন, তাহলে কোনো কিছু ছেড়ে যাবেন না। এত তাড়াহুড়ো করলে দেখবেন যে কিছু না কিছু একটা ফেলেই গিয়েছেন। আপনি এইভাবে বসে আছেন কিসের জন্য? রেডি হয়ে নেন, কারণ আপনাকে কাজের সন্ধান পেয়ে গেছি আমি। আমার সাথে আপনাকে কাজ করতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে যান। বেশি কথা বলতে পারবো না, আর কোনো কথা শুনতে চাই না এখন আমি। তাড়াতাড়ি রেডি হয়ে নেন। লোকটার কথা শুনে আমরা চুপচাপ রেডি হইলাম। আমি ভালো করে জানি লোকটা আমার জন্য কাজ খুঁজে এনেছে, তাই আমি আমার সবকিছু রেডি করে নিয়েছি ঘুম থেকে ওঠার পর। তারপর আমি হালকা পাতলা ফ্রেশ হয়ে নাস্তা এনে রেখেছিলাম, সেগুলো খেয়ে নিলাম। সেগুলো খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার আগে মিমিকে বলে রাখলাম আমি কাজের জন্য বেরিয়ে আসলাম, না হলে মিমি আবার টেনশন করবে আমাদেরকে নিয়ে। তাই আমরা যেখানে থাকি সেখান থেকে 5 মিনিট হাঁটার পর দেখলাম যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। সেই বিল্ডিং এর দিকেই লোকটা যাচ্ছে। আমিও তার পিছনে পিছু গিয়ে দেখলাম। গিয়ে দেখি অনেক লোক এসে গিয়েছে, আমরা একটু লেট করে এসেছি। মহাজন লোকটাকেও দেখলাম। কি আমাদেরকে করতে হবে না করতে হবে সবকিছু বুঝিয়ে দিয়ে মহাজন চলে গেলেন। আমরা সবাই মিলে কাজ করতে লাগলাম। আজকে কত দিন পর সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেছি, ভাবতেই গা শিউরে উঠতেছে। সব সাধারণ মানুষের সাথে আজকে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এইভাবে সাধারণভাবে জীবনযাপন আবার করতে পারবো, আবার সাধারণ মানুষের সাথে মিশতে পারবো। কেউ আমাকে কলঙ্কও দিবে না পতিতা বলে। কাজ করতে করতে কাজগুলো সবাই মিলে শেষ করলাম।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো। কাজ শেষে বাসায় চলে আসতে লাগলাম। তখন লোকটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা বুঝলাম না। আপনি আমাকে দেখে এইভাবে হাসতেছেন কিসের জন্য শুনি? আজ আপনাকে ভালো করে দেখলাম, আপনি কাজের প্রতি এতটা মনোযোগী। আপনাকে অনেকগুলো ধন্যবাদ, কারণ আমাকে সাধারণভাবে জীবনযাপন করার জন্য উৎসাহিত করার জন্য, যেখানে আমাকে কেউ কলঙ্ক দেবে না যে আমি একজন পতিতা। মানুষ চেষ্টা করলে সব করতে পারে, বুঝছেন? তাই চেষ্টার উপর কোনো কথা নেই। আচ্ছা, রাস্তায় এভাবে কথা বলা ঠিক না, মানুষজন দেখে কি বলবে। বাসায় চলেন, তারপর আপনাকে দেখতেছি। এতদিন ধরে থাকতেছি তাও হয় না, আজকে আবার নতুন করে কি দেখবেন আমার? বেশি বকবক না করে তাড়াতাড়ি চলেন, জঙ্গলটা পেরোলেই তো আমাদের বাসা। তাহলে এত জোরে জোরে হেঁটে লাভ কি? আপনাকে নিয়ে পারবো না সেটা আমি ভালো করে জানি। একটু আগে বলতেছেন যে জোরে জোরে হাঁটতে হবে, এখন বলতেছেন জোরে হাঁটে লাভ কি? আপনি এত ঝগড়া করেন কিসের জন্য শুনি? এত ঝগড়াটে মানুষ হয়? আমি কি একা ঝগড়া করি? আপনি ঝগড়া করেন না? আপনি যদি ঝগড়া না করেন তাহলে তো আমি চুপ হয়ে যাই, তাই না? আপনিও তো আমার সাথে ঝগড়া করেন, আমিও ঝগড়া করি। হয়েছে, এবার নিজের মুখটা বন্ধ রাখুন তো, না হলে আর। থেমে গেলেন কিসের জন্য বলেন শুনি? না হলে কি আমাকে কিছু করবেন নাকি এই রাস্তার মাঝে? আপনার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি নিজের মুখটা বন্ধ রাখেন আর আমাকে আমার মতো থাকতে দেন। তারপর আমি চুপ হয়ে গেলাম আর জোরে জোরে হাঁটতে লাগলাম। এত জোরে হাঁটতে লাগলাম যে মেয়েটা আমার সাথে পাচ্ছে না, তাই পিছন থেকে ডাকতেছে, কিন্তু আমি পাত্তা না দিয়ে জোরে জোরে হাঁটতেছি। জঙ্গলটা পেরিয়ে বাসায় চলে আসলাম, দেখলাম মেয়েটা দৌড়ে দৌড়ে আমার সাথে আসার চেষ্টা করলো, কিন্তু পারতেছে না। এবার প্রতিদিন চলতে থাকলো আমাদের খুনসুটি চলাচল আর খুনসুটি কাজের ফাঁকে ফাঁকে। এইভাবে দিনগুলো অতিবাহিত হতে লাগলো, প্রায় 2 মাস কেটে গেল। অনেকদিন তো একসাথে থাকলাম, এখন তো আমাকে আলাদা করে একটা ঘর তুলতে হবে, তাই না? কারণ কতদিন আর আপনার সাথে এভাবে থাকা যায়? পার্মানেন্টলি কিছু করতে হবে আমাকে। আমি কি বলছি আমার সমস্যা হচ্ছে? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, দিব্যি আছি। তাহলে আর আলাদা ঘর তুলতে হবে কিসের জন্য? আপনি এভাবে কতদিন নিচে থাকবেন? এটা তো খারাপ দেখায়, তাই না? তার জন্য বলতেছি যে আমি অন্য একটা ঘর তুলি আর আপনি উপরে থাকবেন, তাহলে তো হয়ে গিয়েছে। আর মিমিরও তো বিয়ে হয়ে গিয়েছে। ঘর তুলতে হবে না, শুধু আর একটা থাকার মতো বিছানা নিয়ে আসলেই হবে বাজার থেকে। আমি আলাদাভাবে সেখানেই থাকবো, আর আপনি এখানে থাকুন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, তাহলে সেটাই হবে। আমি একটু বাইরে যাচ্ছি, আপনি বাসার কাজগুলো গুছিয়ে নেন। কথাটা বলে লোকটা বেরিয়ে চলে গেল। এখন আর লোকটা ভয় পায় না এই জায়গাটাকে, কারণ অনেকদিন থেকেছে, তাই তো আর ভয় পায় না। এখন সব জায়গায় একা একা চলতে পারে। আর আমি বাসার কাজগুলো গোছাতে লাগলাম। লোকটার সাথে অনেকদিন ধরে আছি, তাই এখন আর লজ্জা বলতে তার সামনে কিছুই হয় না, কারণ আমি একটা নষ্ট মেয়ে ছিলাম। এখন হয়তো একটু ভালো হয়েছি, কিন্তু আমার তো অতীতের দিনের কথাগুলো ভুলে গেলে চলবে না। লোকটা অনেক ভালো। আমার জীবনে আসার পর থেকে আমাকে গুছানো শিখিয়েছে, আমাকে ভালো হতে শিখিয়েছে। এক কথায় সব কিছু পরিবর্তন করে দিয়েছে ওই লোকটা। ওই লোকটার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সবকিছু গুছিয়ে রেখে রান্নার কাজটা সেরে নিলাম, তারপর গোসল করলাম। এখন বাড়িটা অনেক ভালো করেছি। এই 2 মাস কাজ করার পর অনেক ভালো লাগছে। সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারি আমি এখন। একদম সবকিছু সাধারণভাবেই চলাচল করতে পারি। এখন কেউ আমাকে বাজেভাবে মন্তব্য করে না। আর যারা আমাকে এখন ফোন করে তারা আমার নাম্বারটা বন্ধ পায়, কারণ আমি সিমটা ফেলে দিয়েছি। একদম ভালো পথে চলে এসেছি শুধু এই লোকটার জন্য। আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন এভাবে ভালোভাবে অতিবাহিত করতে পারি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।